করে। প্রত্যেক নাগরিকের তো অধিকার তো সেম থাকার কথা। আমি তো যতদূর জানি প্রত্যেক নাগরিকের অধিকার এবং মর্যাদা সমান থাকার কথা। এটা তো সাংবিধানিক রাইট, নাগরিক অধিকার। প্রত্যেকের সমান। হ্যাঁ, নাগরিক অধিকার। হুম। তাহলে একজন হিন্দুরও যা থাকবে মুসলমানেরও তো তাই সেটুকুই থাকবে নাকি? না আসিফ ভাইয়া, আমাকে একটু উত্তর দিতে দেন, আমি জাস্ট এক লাইনে উত্তর দিয়ে দিই। সমস্ত নাগরিকের অধিকার সমান, কিন্তু আপনি কি রাষ্ট্রপতিকে গালি দিতে পারবেন? তো রাষ্ট্রপতি কি আমার চেয়ে একটু বড় দিতে পারবো তো। ধরনের আমি নাগরিক? আমি আমি জার্মানিতে থাকি, আমি দেই তো। দিতে পারি তো। জার্মানিতে পারবেন ভাই, আমাদের দেশে পারবেন না, বাংলাদেশে এটা অ্যালাউড না। মানে অসভ্য দেশে পারবেন না, এটা এটা ও, ঠিক বলছেন। আপনি বলতে চাচ্ছেন এটা যে এটা 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 আপনি এটা বলতে ভ্যারি চাচ্ছেন করে। মনিরুল ভাই, আপনি বলতে চাচ্ছেন যে যেই ভ্যারি হ্যাঁ, সমস্ত করে তো দেশগুলো অসভ্য। অবশ্যই, এটা হচ্ছে ইসের উপর, সভ্যতা আর অসভ্যতার উপর ভ্যারি করে। আপনি আমাদের দেশে 100%। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গালি দিতে পারবেন না, এবং তার সম্পর্কে হ্যাঁ, কোনো কটূক্তি, অসভ্য কোনো দেশ এই জন্যই তো। সমালোচনা করতে পারবেন না। এটাই এটাই তো প্রমাণ করতেছেন যে এই জিনিসটা হচ্ছে অসভ্য দেশ, এই জন্যই এরকম। যেমন না, অসভ্য আমি আমার দেশকে অসভ্য অসভ্য বলতে চাই না। অসভ্য আইডিওলজি। আপনি না বললে তো এটা অসভ্য হয়ে যাবে না। যেমন যেমন কেউ মনে করতে পারে যে আমার ফেভারিট নেতা শামীম ওসমান বা আমার ফেভারিট নেতা নবী মোহাম্মদ, তাকে নিয়ে যদি কেউ কথা বলে তার কল্লা উঠায় দিতে হবে, না, এটা এই কেউ যে মনে করতে পারে? আমি এটাকে লজিক্যাল মনে করি, অসভ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দেওয়া যাবে না, এটা আমি লজিক্যাল মনে করি। আপনি এটাকে একটু ইললজিক্যাল মনে করেন এবং এই একটু কারণে একটু দেশকে একটু অসভ্য মনে একটু করেন। একটু সমস্যা নাই। বলেন তো ভাই, এটা লজিক্যাল মনে করেন, একটু ইয়েটা দেন তো, কেন এটা লজিক্যাল? একটা আর্গুমেন্ট কারণ দেন কেন এটা আমাদের লজিক্যাল। দেশের, হ্যাঁ, আমাদের দেশের জন্য তার যে অবদান, এটা তো ঐতিহাসিক একটা ব্যাপার, ঐতিহাসিক অনস্বীকার্য একটা ব্যাপার। তাতে এরকম একটা তাতে মানুষকে তাতে আপনি তাতে কেন কি গালি তাতে কি দিবেন? আসে যায়? তাতে কি আসে যায়? কেন গালি দিবেন? এটা তো আমার নিজস্ব, আমার নিজের ইচ্ছার উপর, আমার নিজের খায়েশের উপর ডিপেন্ড করে। কারণ আমার বাক স্বাধীনতা, আমার দেশ আমাকে ইয়ে করে, আমার দেশ আমাকে দেওয়ার কথা বলে যে আমার বাক স্বাধীনতা আছে। আপনি আমাকে না, আর্গুমেন্ট দেন যে এটাকে কেন আমি বাক এটা স্বাধীনতা করা মনে যাবে না। করি না। এটাকে আমি বাক স্বাধীনতা মনে করি না। আপনি মনে করেন না, এটা তো আমি জানি, আর্গুমেন্টটা দেন, কেন করেন না? আর্গুমেন্টটা তো আপনার বললাম। দিলে যে হচ্ছে না, উনি এটা একজন দিলে যে ফিল হচ্ছে না, এটা আমি উনি বুঝতে একজন পারছি। সম্মানীয় ব্যক্তি এবং আমাদের দেশের বেশিরভাগ এটাও ওকে, তো মানুষ এটা সম্মানীয় তো ব্যক্তি, আর্গুমেন্ট এটাতে না। এটা এটাতে তো অ্যাকসেপ্ট, আর্গুমেন্ট না ভাই। এটা এটা এবং আপনার আর্গুমেন্ট এটা না। দাবি। এটা উনি সংবিধানে আমরা আরে অ্যাকসেপ্ট ভাই, করে নিচ্ছি। আরে ভাই, এটা তো হ্যাঁ, আর্গুমেন্ট না। সংবিধানে একটা কিছু লেখা আছে, এটা তো আর্গুমেন্ট না কোনো। আর্গুমেন্ট কাকে বলে বুঝেন এটা? সংবিধানের কোথায় লেখা আছে যে ইয়াকে দিয়া করা যাবে না, শেখ মুজিবকে গালি দেওয়া যাবে না? সংবিধানের কোথায় লেখা আছে? আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, যেটা মাহমুদুল হক হুম, হুম, গুনবী সেটা তার ওয়াজে মাঝে মাঝে বলে আমাগো নবী জঙ্গি ছিল। জঙ্গি হওয়া হুম, মুসলমানের হুম, সিফত। এই জিনিসটা বলে। হুম, হুম, আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, তাহলে এটা কেন হুম। ধর্ম অবমাননা হবে এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। তাহলে তো আমাকে ডিফাইন করতে হবে, ডেফিনেশনটা দিতে হবে। ধর্ম অবমাননা বলতে তুমি কি বোঝাচ্ছ? আসিফ ভাইয়া, আপনি আইনগতভাবে কি কি জঙ্গি বোঝানো হচ্ছে? শব্দটা কোথা থেকে এসেছে এটা কি জানেন? আমার যে সেটা জানার জঙ্গি দরকার শব্দটা নেই। কোথা থেকে আমি এসেছে? এক আমার মিনিট আসিফ সেটা ভাই, জানার দরকার নেই। আসিফ ভাই হ্যাঁ, এক মনির মিনিট। ভাই বলুন। ওই ফরাজ ভাইকে একটু এ করে নিন, ব্যাক স্টেজে বোধহয় ঢুকতে আচ্ছা, পারছেন না। ঠিক আছে। আমি আচ্ছা, ব্যাকস্টেজটা খালি করে জঙ্গি দিয়েছি। শব্দটা তো জানতে হবে, জঙ্গি শব্দ না, কোথা না, থেকে জঙ্গি আসছে আর শব্দ এর যেখান অর্থটা থেকে কি। হোক, জঙ্গি শব্দটা যেখান থেকে হোক, যদি আমি ব্যবহার করি, না, জঙ্গি শব্দটার শব্দের অর্থ মিনিং না জানলে তো আপনি ব্যবহার করলে তো মিনিং ভিন্ন রকম হবে। শব্দের আমি অর্থ জেনে তো মিনিং করতে হবে, অর্থ মানে ব্যবহার করতে হবে। কেন? কে আপনাকে বলেছে? প্রত্যেকটা মানুষের শব্দের অর্থ জেনেই সেই জিনিসটাকে ব্যবহার করতে হবে। এটা না হলে আমি তার বিরুদ্ধে আপনার কাছ থেকে শিখেছি। ঠিক আছে, আমরা পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই। দেখি ইঞ্জিনিয়ার এমডি মনিরুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ইঞ্জিনিয়ার এমডি মনিরুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন, আনমিউট করে কথা বলেন। জি, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, এর আগে আরেকদিন আপনার সাথে কথা হয়েছিল। আজকে সেকেন্ড দিন আর কি। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, হ্যাঁ, ভালো। আপনিও আশা করি ভালো আছেন। বলেন তাহলে। আমার খেয়াল নাই মানে কি কথা হয়েছিল। একটু পরে হয়তো খেয়াল মনে মনে আসবে। আপনি বলতে থাকেন। ওনলি হ্যাঁ, ইঞ্জিনিয়ার ওই আই দিন। রিমেম্বার যে আরেকজন ইঞ্জিনিয়ার ছিল না, রাতুল না কি জানি নামে, কি জানি অবাক অবাক কথা রাকিব, বলতেছিল না ইঞ্জিনিয়ার আপনার। রাকিব। রাকিব, ইঞ্জিনিয়ার রাকিব, ইয়েস ইয়েস। ওই একটা বিষয়ের কথা মনে আছে, বাট আপনার সাথে আমাদের কথা হয়েছে আমার মনে নেই আর কি। এনি বলেন ভাই। আচ্ছা, আচ্ছা। বাহ! বলেন, ওই বলেন। দিনকে অনেক কথা হয়েছে
হয়েছিল বিশেষ করে মূলত বিজ্ঞানের একটা থিওরি আর কি, কজালিটি প্রিন্সিপাল, এটা নিয়েই মূলত আলোচনা চলতেছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে তারপরে মনে পড়েছে মনে পড়েছে পড়ছে না? এই ইঞ্জিনিয়ার হ্যাঁ এমডি ইমরুল ইসলাম ভাই, আমি আপনাকে একটু ধরা দেই, ফারাজ ভাইকে একটু মনে করায় দিই হ্যাঁ হ্যাঁ তাহলে জিনিসটা কি। ফারাজ জি ভাই, জি জি। আমাদের এই মনিরুল সাহেব বলেছেন যে মানে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টই উনি একটু ভিন্নভাবে একটু আমাদের সামনে তুলে ধরছেন। উনি একটা পয়েন্ট আমাদেরকে বলেছেন, ফারাজ ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, যে উনি ইনফিনিটি রিগ্রেসকে রিজেক্ট করেন। কারণ হচ্ছে যদি ইনফিনিট আমাদের সামনে পেছনে যদি ইনফিনিট কিছু থাকে, সামনে এবং পেছনে, অতীতে এবং ভবিষ্যতে যদি ইনফিনিট কিছু থাকে, তাহলে আমাদের অস্তিত্বের সম্ভাবনা জিরোর কাছাকাছি চলে যাবে। ফারাজ ভাই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শুনতেছি। মানে হচ্ছে আমাদের পেছনে যদি ইনফিনিট পরিমাণ কারণ থাকে, অতীতে এবং ভবিষ্যতে যদি ইনফিনিট কিছু থাকে, তাহলে আমাদের অস্তিত্বের সম্ভাবনা শূন্য হয়ে যাবে। কারণ ইনফিনিটির ভিতরে আমরা তো একদম জিরো টেন্ডস টু জিরোতে চলে আসবো, তাই না? এইটা বলে উনি জি। ইনফিনিট রিগ্রেসকে রিজেক্ট করছে। হুম। এরপরে ওকে। তিনি এরপরে তিনি সামনের দিকে বাড়ছিলেন, কিন্তু পরে উনি ওনার ওইদিন বিশেষ একটা জরুরি কাজ পড়ে যায় হঠাৎ করে, তারপরে উনি চলে যান। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি তো এই জিনিসটা মনে রাখছি, আমি তো এই জিনিস ভুলবো না। আমি তো এই পয়েন্টে হ্যাঁ এখনো হ্যাঁ আছি। এই এই জি যুক্তি জি তো অবশ্যই। ভাই মনিরুল তো ইসলাম আপনার দেয়া। আমি জি এখন এখন একটু ওয়েট। এখন হ্যাঁ ফারাজ ভাই, উনি এখন আমাদের সামনে ঈশ্বরের প্রয়োজনীয়তা বা ফার্স্ট কজ এর প্রয়োজনীয়তা প্রুফ করবেন। ফারাজ ভাই, না না না, আমি আমি কোনো তো কিছু প্রুভ আমি করব না। একটু প্লিজ একটু প্লিজ একটু প্লিজ, একটু ওয়েট আমি কোনো কিছু প্রুভ ওয়েট করতে আসি করেন। নাই। একটু ওয়েট করেন। আপনি প্রুফ না করতে আসলে না কইরেন, অসুবিধা নেই। আমার কথাটা আগে মানে ফারাজ ভাইকে শুনতে দেন। ফারাজ ভাই, উনি যদি ঈশ্বরকে প্রুফ করতে চান এবং ঈশ্বরকে যদি একটা অনন্ত অনাদি সত্তা হিসেবে আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে উনি যেই যুক্তিতে ইনফিনিট রিগ্রেস কে রিজেক্ট করছেন, সেই যুক্তিটা কি এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না ফারাজ ভাই? কি মনে করেন? উম, আমি ভাই, ঈশ্বরও তো আদি অনন্ত, রাইট? মানে আম, যদি ঈশ্বরের শুরু না থাকে, দেন ঈশ্বরের কোন একটা ডিসিশন নেওয়া, আই ডোন্ট নো ভাই, একটু ঝামেলার। বাট এখানে আমার মনে হয় এখানে একটু ঝামেলা হবে আর কি, তার ওইটা প্রমাণ করতে একটু ঝামেলা হবে। বাট আমি তার কথা শুনে তারপর রেসপন্স করতে পারবো আর কি। বাট কিন্তু আপনি যেটা বলছেন এটা ঠিক আছে ভাই, যে একটা সত্তা যদি ইনফিনিট হয়, তার তো মানে সেও তো আদি অনন্ত, রাইট? ওদিক থেকেও তো সে ইনফিনিট। তো এইখানে সে প্রবলেমটা অ্যাকচুয়ালি দাঁড় করানো আই থিঙ্ক যায় আর কি। মানে ইনফিনিট রিগ্রেস কে কেউ যদি রিজেক্ট করে এই যুক্তিতে, যে তাহলে সামনে পিছনে ইনফিনিট টাইম, ইনফিনিট পরিমাণ জিনিস থাকবে, এইটার কারণে আমাদের অস্তিত্বের সম্ভাবনা শূন্যের কাছে চলে আসবে, তাহলে একই যুক্তি তো ওই ক্ষেত্রেও খাটে, যে ঈশ্বর যদি আদি যদি অনন্ত এতটা হয়, সিম্পলিফাইড পিছনে করে সামনে বলে আসি ভাই, যদি এটা এতটা সিম্পলিফাইড করে বলে, তাহলে তাহলে একেবারে ঠিক আছে। যদি সে এত সিম্পলিফাইড করে বলে, তাহলে আপনার কথা ঠিক আছে। আমি ওদিন ওনাকে বারবার জিজ্ঞেস করে এটা আবার ওনার কাছ থেকে মানে নিয়ে নিচ্ছি, সম্মতি নিয়ে নিচ্ছি। উনি এটাই বলছে যে ইনফিনিট রিগ্রেস কে উনি রিজেক্ট করে, কারণ হচ্ছে তাহলে আমাদের অস্তিত্বের সম্ভাবনা শূন্যের কাছাকাছি চলে আসে। এরপরে আমি বলছি, হ্যাঁ, এই জিনিসটা আমি মনে রাখলাম এবং আমি এইটাকে ট্রাম্প কার্ড হিসেবে পরে খেলবো। কারণ আপনি অলরেডি মানে মানে দাবা খেলায় অলরেডি আপনি হাইরা গেছেন। এই জিনিসটাকে ব্যবহার করে আমি পরে আপনার বিরুদ্ধে গুটি দিব। পরে উনি ঐদিন বললেন যে উনি এদিন আর কথা বলতে পারতেছেন না। উনার জরুরি কাজ পড়ে গেল। এজন্য চলে গেছে। ঠিক আছে। আজকে বোধহয় উনি কিছু একটা প্রমাণ করবে। ফারাজ ভাই, তাহলে আপনি কিছুক্ষণ উনার সাথে একটু কথা বলেন। উনি কি বলে আমরা একটু শুনি। আমি একটু তাহলে একটু ৩ মিনিটের ব্রেক নিয়ে আসি। শিওর ভাই। আ ইঞ্জিনিয়ার মনিরুল ভাই, আপনি বলেন তাহলে। আমি শুনতেছি, আমি এসে আবার কথা বলব। বলেন। আচ্ছা ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। হ্যাঁ, আমার প্রথম কথা হচ্ছে আমি কোনো কিছু প্রমাণ করার জন্য আসি নাই। ১ নম্বর কথা। আগে মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমি ঈশ্বর প্রমাণ করতে আসছি কিংবা ইসলামকে ডিফাইন করার জন্য আসছি বা ডিফেন্ড করার জন্য আসছি বা প্রমাণ করার জন্য আসছি। এই জিনিসটা আগে মাথা থেকে দূর করে ফেলেন।
উনি ওইটা বলছেন, এটা ওনার ধারণা। ওই দিন আমি ওনাকে বলছিলাম যে ভাইয়া, আমি যে ঈশ্বর প্রমাণ করতে আসছি, এইটার সপক্ষ কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি তো উইদাউট এনি প্রমাণে আমার একটা দাবি করে ফেললেন যে আমি এটা প্রমাণ করার জন্য আসছি। তো তখন আমি হাসতে হাসতে ওনাকে বলছিলাম যে ভাইয়া, আপনি তো আর সংশয়বাদী থাকলেন না, আপনি তো অন্ধবিশ্বাসী হয়ে গেলেন বা বিশ্বাসী হয়ে গেলেন, কারণ আপনার কাছে কোনো প্রমাণ নাই। আমি কেন এই লাইভে আসছিলাম আর এই কজালিটি প্রিন্সিপাল নিয়ে কেন কথা এইখানে বলতেছিলাম? এখানে আচ্ছা, অন্ধবিশ্বাসী হওয়ার কিছু নাই আসলে। এখানে একটা না ফারাজ ইন্ডাকটিভ ভাইয়া একটা একটু রিজনিং বলি, দিয়ে দাঁড়ান একটু শেষ করে নিই। এমনি না একটা কজালিটি ইন্ডাকটিভ রিজনিং প্রিন্সিপাল এই নিয়ে জায়গায় যারা কথা শেষ বলে। করতে পারলাম না তো, শেষ করতে পারলাম না তো। হ্যাঁ, আচ্ছা, হোয়াট হ্যাঁ হ্যাঁ, হ্যাপেন্ড? বলেন বলেন। হুম, বললাম এই জায়গায় ইয়ে নাই। আম, এখানে আম, আপনার অন্ধবিশ্বাস বা বিশ্বাসের কোনো কিছু হওয়া থেকে মূলত হয় জিনিসটা একটা ইন্ডাকটিভ রিজনিং ব্যবহার করা যায়, মানে ইন্ডাকটিভ ওয়েতে ইয়ে করা যায়। যেমন আমাদের তো পাস্টে এরকম বহু দেখছি, ভাই আমরা ঈশ্বর প্রমাণ করতে আসি না, এই সেই জাস্ট একটু কোশ্চেন করতে আসি, না বাট না, এটাও আলটিমেটলি তো সে আসে ঈশ্বর প্রমাণ। কম্পোজিশন ও ফ্যালাসির আমি মধ্যে কিন্তু পড়ে শেষ করতে, যাচ্ছে। হোয়াট দ্য হেল ডুড, আমি একটা হ্যাঁ লাইন হ্যাঁ শেষ করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, একটু একটু শুনে বলেন নেন। বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। একটু একটু তো ভাই মানে একটু তো সরি ফিল করেন যে আপনি ইন্টারাপ্ট করতেছেন, আমি একটা কথা বলতে পারতেছি না, একটু তো সরি ফিল করেন, হাইসেন না অ্যাটলিস্ট। বলতেছি যে একটা ইন্ডাকটিভ ফারাজ ভাইয়া, রিজনিং এর ওই মাধ্যমে উনি, দিনকার লাইভটা যদি দেখেন, আমার যেভাবে ভাই আসিফ আহ, ভাইয়া আমি কথায় কথায় আমি নাও থামাইছে। আই এম নাও গেটিং ফ্রাস্ট্রেটেড, নাও আই এম গেটিং ফ্রাস্ট্রেটেড। আচ্ছা, ওকে ওকে, বলেন। আমি কিন্তু আইসা আপনার সাথে কথা বলতে চাইনি, আপনি আসছেন আসিফ ভাইয়ের সাথে, এবং মূলত আসিফ ভাইয়ের সাথে, বাট আনফরচুনেটলি আমার সাথে কথা বলতে হচ্ছে। বাট আমার কথাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট জি বলেন। শুনে তারপরে ইয়ে করেন, রেসপন্স করেন। ওকে। ইন্ডাকটিভ রিজনিং ব্যবহার করা হয়েছে, যেহেতু আমাদের এই জিনিসটা বহু প্রমাণ আছে যে এরকম অনেক মুমিন আসে, এসে বলে যে আমি ভাই ঈশ্বরের প্রমাণ দিতে আসি নাই, আমি আসছি জাস্ট কথা বলতে এসেছি। বাট এরকমটা তাদের মধ্যে ধূর্ততা, ছলচাতুরি, এরকম আমরা বহু দেখছি। আপনাদের মুমিনদের মধ্যে মিথ্যা কথা বলা, ওপেনলি অন্য কাউকে মিথ্যা কথা বলতে বলা, এই জিনিসগুলার বেসিসে আপনাদের উপর সেই আস্থাটা আমাদের নাই যে আপনারা এসে নির্ঘাত সত্য কথাটাই বলবেন, এরকম আস্থা আপনাদের কাছে নাই। এবং আমার অ্যাজ এ নেক্সট মুসলিম, আমার প্রথম ইয়েটাই থাকে, প্রথম ডাউট আমি আপনাদের প্রতি এতটাই ডাউটফুল যে আপনারা যদি বলেন যে ইভেন একটা ফ্যাক্টও বলেন, তারপর আমি এটা চেক করতে চাই যে না আসলে ফ্যাক্টটা ট্রু কিনা। তো ওইখান থেকে আর কি আপনাদের প্রতি ওরকম ইয়া নাই, আপনাদের প্রতি ওরকম আস্থা রাখার কোনো জায়গা নেই। আপনাদের অনেক মিথ্যা আমরা বহুবার দেখছি, এই জন্য একটা ইন্ডাকটিভ ইয়াতে রিজনিং এ আপনাকে হয়তোবা আপনার এই কথাটা হয়তোবা সে অ্যালাউ করে নাই যে আপনি এখানে ঈশ্বর প্রমাণ করতে আসেন নাই। অন্যান্য মিথ্যা কথার মতো হয়তো মনে করছে আপনার এটা মিথ্যা কথা, বাট এটাকে অন্ধবিশ্বাস অ্যাকচুয়ালি বলা যায় না। বলেন ভাই। আচ্ছা, এক নম্বর আমার কথা হলো, মনে করেন পৃথিবীর সমস্ত মুমিন এসে আপনাদেরকে এইভাবে মানে ধোকা দিয়েছে, এই কারণে আপনার আস্থা নাই। কিন্তু এইটা কিন্তু একটা ফ্যালাসি অফ কম্পোজিশন, যে আপনি ওই বাকি মুমিনদের বৈশিষ্ট্যকে আমার উপরে অ্যাপ্লাই করতেছেন। এটা তো ঠিক না, কারণ আমার সাথে এটা ওই দিন ফ্যালাসি অফ ওনার প্রথম কম্পোজিশন কথা না, হলো। একটা ফ্যালাসি অফ কম্পোজিশন না। এটা এটা কিভাবে ফ্যালাসি অফ কম্পোজিশন হয় না? ফ্যালাসি অফ কম্পোজিশন এটা আপনি হয় না ভাই। ফ্যালাসি আপনি ফ্যালাসি অফ 100 জনের কম্পোজিশন। বৈশিষ্ট্য আমার উপরে ইম্পোজ করলে এটা কিভাবে ফ্যালাসি হয় না, বলেন একটু। আচ্ছা, আচ্ছা। আমি একটু বলি, মানে আমি একটু আমি বলি। কি, আমি একটু বলি। হ্যাঁ বলেন। এ এ মনিরুল সাহেব, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ ফ্যালাসি কখন সংগঠিত হয় সেটা কি আপনি জানেন? হ্যাঁ, বলেন একটু বুঝাই বলেন। সেটা প্রশ্ন করেছি। কথা বুঝেন না ভাই, বাংলা ভাষা বুঝেন না। আমি আপনাকে প্রশ্ন করেছি কখন সংগঠিত হয় আপনি কি জানেন? আপনি বলবেন উত্তরটা হবে ভাই, কি পড়ালেখাও কি করেন নাই ভাই? প্রশ্ন একটা করলে এটার এই উত্তর এইটা হয় না ভাই। বলেন, বলেন। এটা উত্তর হয় না। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, জানি অথবা জানি না। জানি না হ্যাঁ বললে আসিফ ভাই, আমি 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 আপনাকে আমি উত্তর দিচ্ছি। কথা শুনে নেন, কথা শুনে নেন। যদি আপনার উত্তর হয় জানি না, তাহলে আমি হয়তো হুম, আপনাকে যদি সময় থাকে তাহলে আপনাকে আমি বোঝাবার চেষ্টা করব। আর যদি আপনি জি জি। বলেন যে আরেকটা জানি আরেকটা তাহলে আমি আরেকটা ছোট কথা ইনক্লুড করি এখানে। আহ, হুম, আপনি আপনার স্মার্টনেসটা একটু পুল ডাউন করার চেষ্টা করেন। বিকজ আমরা যদি আপনার সাথে স্মার্ট ব্যবহার করা শুরু করি, পরে যে অন্য জায়গায় যে কান্নাকাটি হুম, করতে হুম। হবে আপনার, And আমি এটা চাচ্ছি না, আমরা কেউ এটা চাচ্ছি না। দয়া করে স্মার্টনেসটা কমায় ভদ্র, যেমন আপনার সাথে ভদ্রভাবে আলোচনা করতেছি, ভদ্রভাবে আলোচনা করার চেষ্টা আচ্ছা, করুন।
ওকে ওকে, আমি খুবই মানে ভদ্রভাবে আলোচনা করবো মানে ইনশাআল্লাহ। বলেন। মানে এই টাইপের মুমিনেরা এইভাবেই আসে এবং এইভাবে এসে তারপরে কি হয়, ঘটনা পরে কি ঘটে সেটা তো আমাদের হাজার হাজার দর্শকরা অলরেডি সাক্ষী আছে, জানে সবাই। হ্যাঁ, এই জন্য মানে মানে কি একটা অবস্থা যে করে এরা। আহ, আচ্ছা, আমি এই জিনিসটা আপনাকে একটু বলে নেই আগে, তারপর আরেকটা জিনিস একটু বলবো। যে হ্যাঁ একটা হ্যাঁ ফ্যালাসি তখন আপনি জানেন কি জানেন না, একটু উত্তরটা দেন তো। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। জি, জি, আবারও দেখছেন ফারাজ ভাই, দেখছেন আমি তাকে জিজ্ঞেস করতেছি ফ্যালাসি ফ্যালাসি কখন সংঘটিত হয় জানেন কি জানেন না? উনার উত্তর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বলেন। ফারাজ ভাই এভাবে কথা বলা কি সম্ভব ফারাজ ভাই? মানে এদের আপনি মাথায় না কি আমি জানেন ভাই, জানি না, এই বুদ্ধি জন্য নাই? বলতেছি, আমি জি বলেন। তাহলে ফ্যালাসি, এক সেকেন্ড এক সেকেন্ড ডুড, হ্যাঁ হ্যাঁ আপনি যদি বলেন। না জানেন ফ্যালাসি কখন সংগঠিত হয় তাহলে আপনি কিভাবে বললেন যে হ্যাঁ হ্যাঁ আমার ফ্যালাসি হয়েছে? আচ্ছা, হ্যাঁ এটার উত্তর দিচ্ছি। আহ, আমি আচ্ছা, আসিফ আপনি জানেন ভাইয়াকে না বাট আপনি কিভাবে জানেন না? আপনি জানেন না আচ্ছা, বাট আপনি কিভাবে জানেন এটার উত্তর দিচ্ছেন আপনি? জানি না আমি, কিন্তু আমি জানি যে কেন না, হয় সেটার ফারাজ উত্তর ভাইয়া, দিচ্ছি। ফারাজ ভাইয়া, আমি আসলে যুক্তিবিদ্যার ছাত্র না, আমি আপনাদেরকে মাস্টার মনে করি। এক কথা আমি বলে দিলাম, ফ্যালাসি অফ কম্পোজিশনটা ওই দিনই লাইভে হচ্ছে প্রথম মহিউদ্দিন ভাইয়া আমাকে বুঝিয়েছেন, খুব ভালোভাবে বুঝিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ওনাকে এই সেক্টরে আমার গুরু মনে করি, সহজ কথায় বলে দিচ্ছি, সত্যি কথা, রিয়েলি ওনাকে আমার গুরু আচ্ছা মনে আপনি করি। উনি আমাকে, আচ্ছা আপনি যদি না জানেন একটা ফ্যালাসি কখন সংঘটিত হয়, যদি না জানেন, তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ কিভাবে দাবি করলেন যে ফারাজ ভাইয়ের একটা কথাতে একটা ফ্যালাসি সংঘটিত হয়েছে এবং নামটাও আপনি বলে দিচ্ছেন যে এই স্পেসিফিক ফ্যালাসিটা এখানে হচ্ছে, যেখানে ফ্যালাসি কখন সংঘটিত হয় সেই জিনিসটাই আপনি জানেন না। ফ্যালাসি কখন সংঘটিত হয়, এটার উত্তর মনে করেন দিচ্ছি। আপনি মনে ওই করেন দিন মনে করেন আমাকে যেটা মনে করেন বুঝাইছেন না। ওয়েট 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 হ্যাঁ, ওয়েট 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 মনে করেন জি, বাংলাদেশে এখন আহ, চালের কেজি হচ্ছে 50 টাকা। এইটা একটা হুম হুম স্টেটমেন্ট। এখানে কি কোনো হুম হুম। ফ্যালাসি সংগঠিত হওয়া সম্ভব? এখানে কি কোনো ফ্যালাসি না সংগঠিত তাহলে হওয়া ভাইয়া সম্ভব? একটু আমাকে ফেলাতে কাকে বলে বুঝান, আমি আসলে কিছুই বুঝতেছি না। সেটা বুঝাবো আপনাকে। আগে জিজ্ঞেস হুম, করছি হুম। যে এটা সেটা একটু বলেন যে বাংলাদেশে চালের কেজি 50 টাকা। এইটা এই না আমি মানে স্টেটমেন্টের উপরে ফেলাসি কাকে বলে, ফেলাসি এই কাকে বলে স্টেট এটাই আমি বুঝতেছি না, একটু বুঝাই বললেন। এই স্টেটমেন্টের উপরে কি কোনো ফ্যালাসি সংগঠিত হওয়া সম্ভব কিনা? কারণ এই আমি যেটা জানি ফ্যালাসি সম্পর্কে, যুক্তিবিদ্যা সম্পর্কে আমি যেটা জানি যে এইখানে কোনো হুম, ফ্যালাসি সংগঠিত হওয়া সম্ভব না। কারণ আচ্ছা আচ্ছা। ফ্যালাসি সংগঠিত হয় যুক্তির উপরে। যুক্তিটা কি? হুম যুক্তি হচ্ছে কয়েকটা হুম হুম প্রাথমিক প্রস্তাবনা থাকে। হুম হুম প্রস্তাবনা হতে পারে ১, ২, ৩, প্রস্তাবনা ক, হুম 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 প্রস্তাবনা খ, প্রস্তাবনা গ, যে কয়টাই হোক। হুম সেই হুম হুম প্রস্তাবনাগুলোর হুম উপর ভিত্তি করে যদি কোনো একটা সিদ্ধান্তে আমরা আসি, হুম এই হুম সিদ্ধান্ত নেয়া প্রস্তাবনা এবং সিদ্ধান্তের মাঝামাঝি অবস্থাতে যদি এমন কোনো একটা সমস্যা থাকে যে এই প্রস্তাবনাগুলা থেকে এই কনক্লুশনে আসাটা আসলে সম্ভব না বা যৌক্তিক হুম না, তখন হুম ফ্যালাসিটা সংঘটিত হয়। তখন শুধুমাত্র ফ্যালাসিটা সংগঠিত হয়। কিন্তু কোনো একটা জেনারেল স্টেটমেন্টে কখনো কোনো ফ্যালাসি সংগঠিত হতে পারে না। মনে করেন আজকে ওকে আমার ওকে ফাইন। শরীরটা ম্যাজম্যাজ করতেছে। মনে করেন হুম আমি হুম যদি আপনাকে বলি আজকে আমার শরীরটা ম্যাজম্যাজ করতেছে ভাই, ভাল লাগতেছে না, মেজাজটা খারাপ খারাপ লাগতেছে। এইখানে কোনো হুম হুম ফ্যালাসি সংগঠিত হওয়া সম্ভব না। কারণ এটা একটা স্টেটমেন্ট। এটা কোনো হুম 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 প্রস্তাবনার উপর ভিত্তি করে কোনো কনক্লুশনে আসা না। ঠিক আছে? হুম হুম হুম। ফ্যালাসি শুধুমাত্র সংগঠিত কিন্তু হতে পারে মানে আমি একটু যদি বোঝার জন্য বলি। যুক্তির কাঠামোটা যুক্তির কাঠামোটা হ্যাঁ হ্যাঁ দ্বারা, প্রস্তাবনা দ্বারা হ্যাঁ যদি হ্যাঁ কোনো একটা কনক্লুশনে কেউ পৌঁছায় তাহলে তখন ফ্যালাসি সংগঠিত হওয়া হ্যাঁ সম্ভব। হ্যাঁ। আমাদের সাথে বাঁশবিহারী ভাই আছেন। বাঁশবিহারী ভাই, আপনাকে আমি একটু জিজ্ঞেস করি। বাঁশবিহারী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসিফ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ভদ্রলোক চলে গেছে। আচ্ছা, আবার হয়তো আসবে, দেখি দেখা যাক। বাঁশবিহারী ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে ফ্যালাসি কখন সংগঠিত হতে পারে? মনে করেন আমি বললাম যে ভাই, বাঁশবিহারী ভাই আমার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। এই স্টেটমেন্টের উপরে কি কোনো ফ্যালাসি সংগঠিত হওয়া সম্ভব? না, এটা একটা বর্ণনা। এটা আপনা আপনি একজন ব্যক্তি, একজন মানুষ, তাকে মানুষ আসিফ মহিউদ্দিন নামে চেনে। এইটা হচ্ছে একটা বর্ণনা।
এটা কোনো সিদ্ধান্ত না। তাহলে এখানে সুতরাং ফ্যালাসি কিভাবে ঘটতে পারে? না, এটা ফ্যালাসি তো হবে না। যেখানে এক বা একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হয়, সেই জায়গাতে যুক্তির আকারে যদি কোনো ভুল থাকে তখন ফ্যালাসি হয়। অর্থাৎ আপনি কিভাবে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছলেন, সেই পদ্ধতিটা, ওই বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি ভুল থাকে তখন সেই প্রক্রিয়াটাকে, এই যুক্তির প্রক্রিয়াটাকে বলা হবে ফ্যালাসি। একটা উদাহরণ যদি আমরা দেই বাঁশবেড়ি ভাই, একটা উদাহরণ দিয়ে ওনাকে যদি বোঝাবার চেষ্টা করি। মনে করেন একজন বলল যে, যেহেতু পৃথিবীর বেশিরভাগ মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, সেহেতু ঈশ্বর আছে। এটা একটা যুক্তির একটা কাঠামোর ভিতরে আছে। প্রস্তাবনাটা হচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ মানুষ ঈশ্বর নামক একটা সত্তাতে বিশ্বাস করে। আর এটার উপর সিদ্ধান্ত হচ্ছে যে সেহেতু ঈশ্বর বলে কোনো কিছু আছে। এইখানে একটা ফ্যালাসি ঘটছে, যেটাকে বলা হয় ফ্যালাসি অফ পপুলারিটি, বা বাংলায় যদি বলি আমরা জনপ্রিয়তার কুযুক্তি। মানে জনপ্রিয়তার উপর ভিত্তি করে কোন বিষয়টা সবাই মেনে নিয়েছে বা সবাই বিশ্বাস করে, সেটার উপর ভিত্তি করে একটা কনক্লুশনে আসা হয়েছে যে যেহেতু বেশিরভাগ মানুষ বিশ্বাস করে সেহেতু এইটাই সত্য। এইখানে একটা ফ্যালাসি ঘটেছে, তাই না বাঁশবিহারী ভাই? হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে আসিফ ভাই আমি একটু ব্যাখ্যা করে দিই। এই যে ফ্যালাসিটা, প্রত্যেকটা ফ্যালাসি আপনারা যে নামগুলো বলেন এগুলো হচ্ছে কমন নেম, কিন্তু এর ব্যাকরণগত ব্যাপার হচ্ছে পৃথিবীর বেশিরভাগ লোক ঈশ্বর বিশ্বাসী। এটা হচ্ছে আপনার ফার্স্ট বা প্রথম প্রস্তাব। পৃথিবীর বেশিরভাগ লোক ঈশ্বর বিশ্বাসী। সিদ্ধান্ত হচ্ছে অতএব ঈশ্বর আছে। তাই এখানে হচ্ছে পৃথিবীর সব লোকের সঙ্গে ঈশ্বর বিশ্বাস, এই বিধেয়টা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব লোক, আর বিধেয় হচ্ছে ঈশ্বর বিশ্বাস, এই দুটো সংযুক্ত আছে। এখানে কোথাও ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কোনো বাক্য নেই। এই বাক্যটা থেকে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কিছু বলা হয়নি। সুতরাং আপনি কখনোই সিদ্ধান্তে আসতে পারেন না যে ঈশ্বর সত্য বা ঈশ্বর আছেন। আপনাকে যেটা আপনি প্রমাণ করবেন সেটা অবশ্যই আপনার প্রেমিস বা প্রস্তাবের মধ্যে থাকতে হবে। নাহলে হুট করে নতুন একটা টার্ম আপনি যুক্তির ভেতরে ঢোকাতে পারবেন না। আপনাকে প্রস্তাবের মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য এটা হচ্ছে বলা হয় একটা কুযুক্তি, এবং তার আ- নাম দেয়া হয়েছে পপুলার আর্গুমেন্ট অফ পপুলারিটি ফ্যালাসি। আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি। আচ্ছা, বাঁশবিহারী ভাই, ধরেন আমি আপনার কথাবার্তা শুনে, যেটা আপনার কণ্ঠস্বর শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি ভারতের কোনো একটা অঞ্চলে থাকেন, বাংলাভাষী কিন্তু ভারতে থাকেন। এই ধরনের একটা কনক্লুশনে যদি আমি আসি, আপনার বক্তব্য বা আপনার ভাষা, আপনার শব্দ উচ্চারণ, এইটার উপর ভিত্তি করে যদি আমি মনে করি যে আমি ধারণা করি যে আপনি ভারতের কোনো একটা জায়গাতে থাকেন, বা মনিরুল ইসলাম সাহেবের মানে উচ্চারণ ভঙ্গি শুনে যদি আমি ধারণা করি যে মনিরুল ইসলাম সাহেব বাংলাদেশের কোনো একটা জেলাতে থাকেন, এইখানে কি কোনো ফ্যালাসি সংগঠিত হওয়া সম্ভব? না, কারণ আপনি এই যে অনুমানটা করছেন এখানে খুব প্রচ্ছন্নভাবে নিহিত আছে যে আপনি ভারতবর্ষের বা বাঙালিদের ভাষা সম্বন্ধে পূর্ব অভিজ্ঞ, তার উপর ভিত্তি করে আপনি অনুমান করছেন, এবং এটা একটা আপনার দাবি যে বাঁশবিহারী ভারতের লোক। এটা তো কোনো সিদ্ধান্ত না, এটা হচ্ছে একটা দাবি, এটা হচ্ছে একটা ক্লেম। হ্যাঁ, আপনার মনে দাবি। করেন মনে করেন আপনার কথা থেকে আমার কাছে মনে হচ্ছে আপনি হয়তো আপনার উচ্চারণ ভঙ্গিটা মনে হচ্ছে সিলেটি একটা টান যদি আপনার কথার ভেতর থেকে আমি পাই, তাহলে আমি একটা ক্লেম করতে পারি যে বাঁশবেড়ি ভাই হয়তো সিলেট, তার পূর্বপুরুষ হয়তো সিলেটের অধিবাসী। এই কারণে তার উচ্চারণের ভেতরে ভেতরে আমি দেখতে পাচ্ছি একটু সিলেটি সিলেটি টান আছে, বা একটু হ্যাঁ, নোয়াখালী নোয়াখালী টান আছে, বা একটু মনে করেন পশ্চিমবঙ্গ, তারপরে কলকাতা, তারপরে মানে অথবা বিহার
বিহার ওই অঞ্চলের একটু টান আছে। এইটা যদি আমি বলি এইটা তো এখানে তো কোনো ফ্যালাসি সংগঠিত হওয়া সম্ভব না। কারণ এটা তো একটা ক্লেইম। এটা তো আপনার উপরে আপনার কণ্ঠস্বরের উপর ভিত্তি করে আপনার ভাষা, শব্দ উচ্চারণ, শব্দ চয়নের উপর ভিত্তি করে আমি একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে এখানে ফ্যালাসি ঘটাই যে এখানে সম্ভব না। ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে বলতেছেন এখানে নাকি একটা স্পেসিফিক ফ্যালাসি ঘটেছে। এই জিনিসটার আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না। কিভাবে এই ফ্যালাসিটা ঘটতে পারে? কারণ এখানে কোনো ফ্যালাসি ঘটাই সম্ভব না। কারণ এটা একটা জেনারেল স্টেটমেন্ট বা এটা একটা দাবি বা ক্লেম। এখানে কোনো ফ্যালাসি ঘটা আদৌ সম্ভব না। মনিরুল ইসলাম, আপনি কি এই জিনিসটা বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? এই জিনিসটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এর সাথে একমত নই। আচ্ছা, আপনার একমত হইতে হবে না। আপনি যদি মানে ফ্যালাসি কিভাবে ঘটে, মানে জেনারেল স্টেটমেন্টের উপরে ফ্যালাসি ঘটতে পারে বা একজন মানুষের একটা দাবির উপরে ফ্যালাসি ঘটতে পারে, এরকমের কোনো যুক্তির কাঠামোর বাইরে ফ্যালাসি ঘটতে পারে, এরকম যদি আপনি আমাদেরকে দেখাতে পারেন কোনো একটা যুক্তিবিদ্যার বই থেকে, তাহলে আপনার কথা আমরা মেনে নিব। আপনি তাহলে আমাদেরকে একটু রেফারেন্সটা দেখান যে একটা জেনারেল স্টেটমেন্টটা ফ্যালাসি হতে পারে, সেটা একটু দেখান আমাদেরকে। আচ্ছা, তো এখানে প্রথম কথা হলো আপনার কথাটা যদি এমন হতো যে তার মানে তিনি হচ্ছে সিলেটি ভাষীর বা সিলেটের ভাষার আর কি, তার কথা শুনে আমার মনে হয়েছে। এই যে কথা শুনে মনে হওয়াটা, এটা একটা আপনি ওই যে প্রথমে বললেন যে প্রস্তাবনা, এইটাই কিন্তু সেই প্রস্তাবনা যে এই ভাষাটা হচ্ছে সিলেটের, এই না, না, না। ধরনের এটা তো টোনটা হচ্ছে এটা তো এটা তো সিলেটের। এটা তো এটা তো এটা তো হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট। যদি যুক্তির কাঠামোর ভিতর দিয়ে যদি না আসে, সেটা যদি যুক্তির প্রস্তাবনার উপর ভিত্তি করে কোনো হ্যাঁ, কনক্লুশনে না আসে, যুক্তির কাঠামোর ভিতর দিয়ে না আসে, এটা তো কোনো হ্যাঁ, যুক্তির হ্যাঁ। কাঠামোর ভিতরেই ফেলা হয় নাই। এটা তো একটা এটা না, তো একটা ক্লেইম করা আমি হচ্ছে তো বা এটাই জেনারেল বললাম। আইডিয়া করা হচ্ছে। না, তাহলে কি এটা পুরাই অনুমান? এটা কোনো যুক্তির ধার না ধরেই আপনি জাস্ট অনুমান করে বলে দিচ্ছেন এটা যে হচ্ছে সে পূর্ব তার অভিজ্ঞতার বাড়ি হচ্ছে হ্যাঁ, পূর্ব ভারতে? পূর্ব মনিরুল ভাই, অভিজ্ঞতার এটা একটা আলোকে অনুমান, এটা একটা পূর্ব অনুমান। পূর্ব অভিজ্ঞতার আলোকে এটা হচ্ছে একটা অনুমান যে আপনি এটাই করবেন। শেষে গিয়ে আপনি এটাই করবেন। ওকে ফাইন, মনে ওকে করেন ফাইন। আমি এই আচ্ছা, ওকে অনুমানের ফাইন। ক্ষেত্রে আমি এই অনুমানের ক্ষেত্রে শব্দটাকে কখনো অনুমানই কোনো ধরলাম। অনুমানের ক্ষেত্রে কখনো কোনো ফ্যালাসি ঘটতে পারে না। কারণ এটা ইটসেলফ একটা আচ্ছা, আচ্ছা, অনুমান ঠিক তো। আছে, ওকে। তাহলে আচ্ছা, আপনাকে আমি দ্বিতীয় আমার আরেকটা প্রশ্ন করি। এবার আপনি একটা প্রশ্ন করেছেন না, উত্তর দেওয়া হয়েছে। আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি। আমি এইমাত্র আমি আপনার বুঝছি এটা Facebook ফেলাচ্ছি না, এটা প্রোফাইলে হচ্ছে অনুমান। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি, জি। আপনি বুঝতে পেরেছেন এটা আমি বুঝতে পেরেছি। আমি আপনার Facebook প্রোফাইলটা দেখলাম যে আপনি আমাকে ২-১ জায়গায় ট্যাগ করছেন। সেখানে আমি এক জায়গায় দেখলাম আ জি। সম্ভবত যে এখন হারায় গেল জিনিসটা। আমি এক জায়গায় দেখলাম যে আপনি লিখেছেন যে, "আমি আপনাকে বাক স্বাধীনতা দিচ্ছি না।" এই টাইপের কিছু একটা কথা আপনি কোথায় যেন লিখেছেন, এখন আর পোস্টটা পাচ্ছি না। কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি লিখেছেন যে, "আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন কিন্তু আপনাকে আমি কোন বাক স্বাধীনতা দিলাম না।" এই টাইপের কোন কথা কি আপনি লিখেছেন ভাই? বাকস্বাধীনতা দেননি, আমি সেটা লিখি নাই। আমি যেটা লিখেছি সেটা একটু আপনাকে বলি। সেটা হলো আচ্ছা, আচ্ছা, বলেন। আমি যখন কথা বলতেছি তখন আপনি মাঝে মধ্যে কোনো কিছু জানার দরকার হলে কিংবা সেটার ক্লারিফিকেশন দরকার হলে আপনি কথা বলতে পারতেছেন। কিন্তু আপনি যখন কথা বলেন তখন যদি আমার কোনো কিছুর ক্লারিফিকেশন দরকার হয় বা জানার দরকার হয় তখন আমি কথা বলতে পারতেছি না। তো এইটা কতটা সুস্থ আলোচনার পরিবেশ? এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আচ্ছা। না, এটা না। আমি সুস্থ কোনো ক্লেম আলোচনা করিনি। সুস্থ নাকি অসুস্থ সেটা ভিন্ন বিষয়। বাক স্বাধীনতা হ্যাঁ, যে শব্দটা ওইখানে ছিল যে আমি আপনাকে বাক স্বাধীনতা দিচ্ছি না বা আসিফ মহিউদ্দিনরা না, সারাদিন বাক বাকস্বাধীনতা। স্বাধীনতা নিয়ে একটু কথা শুনে নেন। আমার কথাটা প্রশ্নটা হ্যাঁ, শুনে নেন। জি, আপনার জি, কথাটা তো আমি শুনলাম জি, মনোযোগ দিয়ে, তাই না? চুপ করে তো শুনলাম, তাই না ভাই? আপনি আমার জি, প্রশ্নটা তো জি, জি, শুনবেন। প্রশ্নটা শোনা জি, প্রশ্নটা কমপ্লিট হওয়ার আগেই যদি আপনি কথা বলা শুরু করেন, তাহলে তো আপনি আমার প্রশ্নটা আসলে আল্টিমেটলি শুনতেছেন না। তাহলে আপনি উত্তরটা কি ঠিক দিবেন আছে। ভাই? বলেন, হ্যাঁ? বলেন, বলেন। প্রশ্ন যদি না শোনেন তাহলে এইভাবে তো কোনো পরীক্ষা আপনি পাস করতে পারবেন না। আপনি কিভাবে ইঞ্জিনিয়ারিং পাস করছেন এটি তো একটা অদ্ভুত বিষয় যে আপনি প্রশ্ন না শোনার আগেই শোনার শেষ হওয়ার আগেই আপনি উত্তর দেওয়া শুরু করে দেন। হ্যাঁ? লেখা শুরু করে দেন যে, হুম, "ওহ পাইছি। হ্যাঁ? কমন পড়ছে পাইছি, লিখে দিই।"
ভাই আগে তো শেষ করতে দেন প্রশ্নটা। জি প্রশ্নটা জি হচ্ছে জি যে আপনি আপনার ওই পোস্টের ভিতরে লিখেছেন আমি আপনাকে বাক স্বাধীনতা দিচ্ছি না, বা নাস্তিকরা এত বাক স্বাধীনতা করে অথচ আমার কথাই বলতে দিল না। আর নাস্তিক আসিফউদ্দিন লাইভে গেলাম কথা কইতে, হালায় আমার কথাই কইতে দিল না। কিছু একটা লিখলেন এরকম মনে করেন, হ্যাঁ? বেটা কত বড় হুম, কত বড় বদমাইশ, আমার বাক স্বাধীনতাই দিল না। এই কারণে হুম, আপনাকে আমি জিজ্ঞেসটা করছি যে যে আপনি, আমার ধারণা যে আপনি বাক স্বাধীনতা জিনিসটা কি সেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই বা কোনো জ্ঞান নাই। এই কারণে আপনি এই ধরনের একটা উদ্ভট কথা লিখেছেন। বাক স্বাধীনতা জিনিসটা কাকে বলে সেই জিনিসটা আপনাকে আমি একটু বোঝাবো এক বলে ঠিক নম্বর। করেছি। যে আপনি হ্যাঁ জানেন হ্যাঁ, এটা কিনা আমারও বাক স্বাধীনতা কাকে বলে এটা আপনি জানেন কিনা এটা একটু বলেন তো ভাই? হ্যাঁ, না আসিফ ভাইয়া, আপনি অনেকগুলো কথা বললেন, এখন সেই কথার একটা রেসপেক্ট আমাকে যদি উত্তর দিতে না দেন, তারপরে হচ্ছে লাস্টে একটা প্রশ্ন করেন বাক স্বাধীনতা কাকে বলে, আর আমার কাছ থেকে খালি ওইটা শুনবেন, আর ওই প্রথমের যে কথাগুলো বললেন ওইটার কোনো মন্তব্যই নিবেন না, তাহলে এটা একটু কেমন হয়ে গেল না? যারা অডিয়েন্স আছে তারা ভাবলো যে আমি মনে হয় আসলেই এইসব কিছু করছি, তাই না? আচ্ছা ঠিক আছে, বলেন, আপনি বলেন, বিষয় বলেন। তাহলে আমার একটু মন্তব্যটা নেন একটু দয়া করে। সেটা হলো, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আপনার দাবি, দাবি আপনি করতে পারেন, কিন্তু এই দাবিটা একটু প্রুফ করেন যে আমি এই ধরনের কোনো ক্লেম করেছি আপনাকে যে আপনি আসলে বাক স্বাধীনতা দিচ্ছেন না, বা এই ধরনের একটু প্রমাণ করেন, প্রুফ করেন। আমার ফেসবুক সেটা প্রোফাইল, ইউটিউব সবগুলোই ওপেন আছে, সবগুলোতে ঢুকেন, ঢুকে দেখেন, দেখে প্রুফ করেন। না সেটাই তো না, আপনি আপনাকে আমি শোনা জিজ্ঞেস কথায় করলাম কান যে দিবেন কেন? সেটাই আপনাকে আমি আমি তো জিজ্ঞেস করলাম আমি যে তো আপনি ডিনাই করছি, আমি তো আচ্ছা ডিনাই আপনি করছি। আপনি ডিনাই আমি করতেছেন। আপনাকে ঠিক যেটা আছে। আমি তাহলে বলছি, তাহলে আমি একটু আমি খুঁজে দেখি আমি আপনার একটু বলি, প্রোফাইলটা একটু একটু। একটু শেষ করতে দেন, একটু শেষ করতে আচ্ছা দেন। বলেন। আমি যেটা বলেছি সেটা হলো, এটা হচ্ছে আপনার লাইভ, আপনার লাইভ আপনি যেভাবে চালাবেন সেভাবেই চালানোর আপনার অধিকার আছে। আপনি যদি বলেন যে আমার ফুল লাইভে শুধু আমি একাই কথা বলবো, কাউকে কোনো কথা বলতে দিব না, সেটাও আপনার অধিকার আছে। এইটা হচ্ছে আচ্ছা, আমার স্ট্যান্ড, আমি মনে করি। না, না আমি বাট আপনাকে যেটা যখন জিজ্ঞেস আমরা, করছি মনে করেন জি 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 আপনাকে আমি একটাও কথা বলতে দিলাম না। আপনাকে আমি জি জি ঢুকাইলাম আর বাইর করে দিলাম। হুম? জি 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 এই কাজটা যদি আমি করি তাহলে জি কি জি আপনার বাক স্বাধীনতা সেখানে মানে হয়, ভায়োলেট করা হয়? এটা কি আপনি মনে করেন যে আপনার বাক স্বাধীনতা সেখানে ভায়োলেট করা হইছে? উম এইখানে আমার একটা ফিলোসফি আছে, মানে না, না বাক আপনার স্বাধীনতা তো আপনার অনেকভাবে অনেকে ডিফাইন করে। একটু কথা বলতে দেন, একটু কথা বলতে দেন। আমি আপনার গতদিন একটা ফিলোসফি ভাষার, আছে ভাই, আমি বুঝতে একটু পারতেছি একটু না কথা আপনার বলতে দিবেন তো, কথা না আপনার বলতে একটা দিলে তো আইডিয়া এই আছে যে, বলতে চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন আপনার একটা আইডিয়া আছে। ভাই আপনি যদি ভুল শব্দ ব্যবহার করেন, এই শব্দটা আচ্ছা ফিলোসফি ভুল হবে না। শব্দই ব্যবহার আপনি করি না বলবেন যে কেন আপনি? আপনি বলবেন যে আসিফ আমার ভাই, একটা আইডিয়া আছে। বাঁশবিহারী ভাই আমি এখানে কি যেটা বিশ্বাস আমার করি, একটা ফিলোসফি আছে? বাঁশবিহারী ভাই এখানে কি আমার একটা হ্যাঁ আমার ফিলোসফি একটা আছে? দর্শন আছে, এই ব্যাপারে ধুর! আমার একটা ভাই দর্শন আপনি কি আছে। একটু মিউট আমি করে কি, কথা বলতে হচ্ছে? কোনো উপায় নেই। কোনো উপায় নেই। কোনো উপায় রাখছেন না। বাঁশবিহারী ভাই উনি যদি বলে যে এই বিষয়ে আমার একটা ফিলোসফি আছে। বাঁশবিহারী ভাই এইটা কি কেউ বলতে পারে যে এই বিষয়ে আমার একটা ফিলোসফি আছে? না না, উনি তার মানে ফিলোসফি জিনিসটা কি উনি জানেন না। বাঁশবিহারী উনি ভাই বলতে এইভাবে পারেন বড়জোর উনি হ্যাঁ, বলেন, বড়জোর বলেন। বলতে পারেন আমার একটা ধারণা বা মতামত আছে। এইটা আমার একটা মতামত আছে বলতে পারে, তাই না? আমার একটা ফিলোসফি আছে। এটা তো একটা ভুল কথা এবং আমাদের এই লাইভে আমরা এই ধরনের ভুল কথা তো অ্যালাও করি না। এই জিনিসটা তো আমরা বহুবার আমাদের লাইভে বলছি। এই ধরনের ভুলভাল কথা বলা আমরা অ্যালাও করি না। যা ইচ্ছা এখানে, এটা টঙের দোকান না তো ভাই। আপনার এলাকার টঙের দোকান না যে যা ইচ্ছা বইলা যাবেন, ইচ্ছামত শব্দ ব্যবহার করবেন। আর কেউ কিছু বলবে না। এটা এখানে সম্ভব না। আমার একটা ফিলোসফি আছে। এখানে ফিলোসফি নাই আপনার কোনো। আপনি কোনো ফিলোসোফার না। আপনার কোনো ফিলোসফি নাই এই বিষয়ে। আপনার একটা মতামত আছে বলতে পারেন। মতামতটা আমরা অবশ্যই শুনবো। আপনার কি এই বিষয়ে কি মতামত আছে সেটা অবশ্যই শুনবো। আগে আমরা ফিলোসফি মানে এই সরি বাক স্বাধীনতা জিনিসটা দ্বারা কি মিন করে সেইটা আগে আমরা একটু জেনে আসতে হবে আমাদের। বাঁশবেড়ি ভাই আপনাকে আমি ধরেন আমার লাইভে আপনি আসলেন। আপনাকে আমি একটাও কথা বলতে দিলাম না। বাঁশবেড়ি ভাই এতে কি আপনার বাক স্বাধীনতা বিন্দুমাত্র হরণ করা হয়? বলেন তো? হ্যাঁ হ্যাঁ, বাঁশ আসিফ ভাই একটা ফোন এসেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি আবারও জিজ্ঞেস করছি। বাঁশবেড়ি ভাই আপনি মনে করেন আমার লাইভে একদিন কথা বলতে আসছেন।
আপনার আমি একটা শব্দ উচ্চারণ করতে দেই নাই। আমি ১ ঘন্টা কথা বলছি। কথা বলে আবার আপনার বাইরে করে দিছি। হ্যাঁ? আপনার গালিও দিয়ে দিছি একটা। এতে কি বাস বেরবে? আপনার বাক স্বাধীনতা হরণ হইছে? না না, আমার তো ওখানে কোনো স্বাধীনতা নেই। আমি একজনের এক্সাক্টলি। লাইভে গেছি, আমি একজনের লাইভে গেছি, আমি ওই ভদ্রলোক যতক্ষণ আমাকে অ্যালাউ করবেন এবং কি কি টপিক সেট করে দেবেন আমি সেই সম্পর্কে ততদূর অবধি কথা বলতে পারি। এক্সাক্টলি। বাকস্বাধীনতা শব্দটার মানে হচ্ছে আমি মানে স্ক্রিনে এনে দেখাচ্ছি বাকস্বাধীনতা জিনিসটার মানে কি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাকস্বাধীনতা শব্দটার মানে বোঝে না, হ্যাঁ? তারা মনে করে আমারে কথা কইতে দিল না, আমার বাকস্বাধীনতা হরণ করছে। কলিমুদ্দিন আমারে কথাই বলতে দিল না ভাই, হ্যাঁ? আমারে বাকস্বাধীনতাই দিল না ভাই। হ্যাঁ? মানুষের বাকস্বাধীনতা কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। কেউ কাউকে কথা বলতে দিল কি দিল না, এটা দ্বারা বাকস্বাধীনতা ভায়োলেট হয় না। বাকস্বাধীনতা শব্দটার মানে হচ্ছে, আমি এই উইকিপিডিয়া থেকে দেখাচ্ছি, বাকস্বাধীনতা হচ্ছে স্বতন্ত্র ব্যক্তি বা সম্প্রদায়ের নির্ভয়ে বিনা প্রহর প্রহরতায় বা কর্তৃপক্ষের নির্দেশনা অনুমোদন গ্রহণের বাধ্যতা ব্যতি রেখে নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করার মূলনীতি। মত প্রকাশের স্বাধীনতা বলতে যে জিনিসটা বোঝানো হয় যে আপনি আপনার মতটাকে নির্বিঘ্নে প্রকাশ করতে পারছেন কিনা, এই প্রকাশটা করার ফলে আপনার উপরে কোনো ধরনের কোনো আইনগত বা বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা আপনাকে কোনো শাস্তির সম্মুখীন করা হচ্ছে কিনা, আপনার শুধুমাত্র মতামত প্রকাশের জন্য আপনার উপরে কোনো শাস্তি প্রয়োগ হচ্ছে কিনা, বা আপনাকে কোনো ভয় ভীতি দেখানো হচ্ছে কিনা, বা আপনাকে কোনো নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো যদি না হয়, আপনি যদি আপনার মতটাকে এইগুলা বাদ দিয়ে প্রকাশ করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন, আপনার বাকস্বাধীনতা আছে। আর যদি আপনাকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয় বা একটা শাস্তি প্রয়োগের মুখোমুখি করা হয়, বা আপনাকে যদি বলা হয় যে আপনি এই কথাটা বললে আপনাকে এইটা করা হবে, আপনাকে আর্থিক বা শারীরিক ক্ষয়ক্ষতির হুমকি থাকে, তখন আপনার বাকস্বাধীনতাটা ভায়োলেট হয়। কিন্তু কোনো একজন ব্যক্তির বাসায় গিয়ে কথা বলাটা আপনার কোনো বাকস্বাধীনতার অংশ না। কোনো একজন ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়ে কথা বলতে পারাটা এটা আপনার বাকস্বাধীনতার অংশ না। এইখানে যদি আপনাকে একটা কথাও বলতে না দেয়া হয়, তাহলে আপনার স্কোপ আছে আপনার প্রোফাইলে গিয়ে, আপনার প্রোফাইলে ঢুকে আপনি আপনার লাইভ করে সেখানে যত খুশি নিজের মতটাকে প্রকাশ করতে পারেন। এইখানে আপনার কোনো বাক স্বাধীনতা ভায়োলেট হচ্ছে না। আমার লাইভে যদি আপনাকে আমি একটা কথাও বলতে না দেই, তাহলেও আপনি, আপনার বাক স্বাধীনতা সম্পূর্ণ সংরক্ষিতই থাকবে। আপনার বাক স্বাধীনতা বিন্দুমাত্র কোনো ভায়োলেট হবে না। ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, আপনি কি বাক স্বাধীনতা কাকে বলে এই জিনিসটা বুঝতে পেরেছেন? একটু বলেন তো। আপনার এই সংজ্ঞাটা আমি বুঝতে পেরেছি। মানে এই লাইভে, এটা যেহেতু আপনার লাইভ, আমাকে একটা কথাও যদি আপনি না বলতে দেন, তারপরও আমার বাক স্বাধীনতা এটা ভায়োলেট হবে না। ঠিক আছে? কেন হবে না? কারণ আপনি আপনার প্রোফাইলে কিন্তু আপনার মতটা আপনি ঠিকই প্রকাশ করতে পারছেন, তাই না? হ্যাঁ, এবং এই অনুরূপভাবে ক্ষেত্রে আমি ফেসবুক এই যদি ক্ষেত্রে আমি আমাকে, আপনাকে এই ক্ষেত্রে আমি আপনাকে হ্যাঁ, কোনো বাধা প্রয়োগ করতে পারছি না। আপনার প্রোফাইলে ঢুকে আমি আপনার মানে আপনার কণ্ঠটা রোধ করতে পারতেছি না, তাই না? আচ্ছা, অনুরূপভাবে মহিউদ্দিন ভাই, মনে করেন নাস্তিকতা বিষয়ক কোনো পোস্ট ফেসবুক যদি অ্যালাউ না করে, এটাও কি বাক স্বাধীনতা হবে? মানে আপনি তো ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করতেছেন, মার্ক জুকারবার্গ অ্যালাউ করলো না ফেসবুকের কর্তৃপক্ষ যদি এই নিয়ম কানুন তৈরি করে যে এখন থেকে এখানে আর করা যাবে না, নাস্তিকতা। হ্যাঁ? নাস্তিকতার হুম হুম কথা হুম। বলা যাবে না। এটা যদি রুল করে এবং সেক্ষেত্রে আমি কি যদি হবে? সেই জি। টার্মস অ্যান্ড কন্ডিশন একসেপ্ট দিয়ে তারপর যদি আমি হুম নাস্তিকতার হুম কথা বলা শুরু করি, তারপর যদি আমার ওইটা পোস্টটা উড়ে যায়, তাহলে তো আমি হুম হুম। এখানে আমার কোনো বাকস্বাধীনতা হরণ হয়নি। মানে ক্লেম করতে পারবেন না, বা বাংলাদেশের আইনে যদি বলা হয় যে এখানে কোনো ধর্মকে কটাক্ষ করে কেউ কোনো কথা বলতে পারবে না, আপনি বাংলাদেশের হয়ার এজ নাগরিক, নাগরিক হিসেবে আপনি বলতেছেন, তাইলে কি এটা আসলে মানে বাংলাদেশ সরকার এই যে আপনাকে থামাই দিল, তাইলে কি আপনার বাক স্বাধীনতা হরণ হইলো? তাহলে বাকস্বাধীনতা হরণ হলো। কারণ হচ্ছে সংবিধানেই বলা হুম আছে, সংবিধানেই পরিষ্কারভাবে বলা আছে
যে প্রত্যেক হুম, নাগরিকের হুম, তার মত প্রকাশের অধিকার আছে এবং হুম, জাতিসংঘের যে সনদ আছে সেই জাতিসংঘের সনদে বাংলাদেশ সরকার এখানে সিগনেচার করে এসছে যে প্রত্যেক হুম, নাগরিকের হুম, তার নিজ মতামত প্রকাশের সম্পূর্ণ অধিকার আছে এবং হুম, এই কারণে এই ২ টা জিনিস একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। যখন একটা আইন সংবিধানের একটা ধারার সাথে একটা আইনের কন্ট্রাডিকশন হয়, তখন হুম, হুম, জিনিসগুলাকে ডিফাইন করতে হয়। যে মানে ধর্মকে নিয়ে কটাক্ষ করা যাবে না বলতে এই আইনে আসলে কি বোঝানো হচ্ছে? সেই জিনিসটাকে হুম, ওয়েল হুম, ডিফাইন করে দিতে হয় যে ধর্ম সম্পর্কে হুম, হুম, এই কথা বলা যাবে আর এই কথা বলা যাবে না। এই কারণে আমরা বলছি হুম, যে আইন যদি তারা করতে চায় তাহলে আমাদেরকে ডেফিনিশনটা দিয়ে দেন যে ধর্ম হুম, অবমাননা হুম, বলতে কি বোঝাচ্ছে? আমি যদি হুম, বলি যে নবী মোহাম্মদ তার হুম, হুম, দাসীর সাথে সেক্স করত এবং দাসীর সাথে সেক্স করে একটা বাচ্চা ইব্রাহিম নামক বাচ্চাকে পয়দা করছে। এই কথাটা হুম, হুম, কোরআন হাদিস দ্বারা সম্পূর্ণ এবং সিরাত দ্বারা এবং তাফসীর দ্বারা সম্পূর্ণ একটা হুম, সত্য হুম, কথা। এই কথাটা হুম, হুম, কেন একটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এটা তো আমি বুঝতে পারছি না। বা আমি যদি বলি নবী মোহাম্মদ হুম, একটা ৬ বছরের বালিকাকে ৬ বছরের শিশুকে বিয়ে করে ৯ বছর বয়সে তার সাথে যৌন সঙ্গম করেছে ৫৩ বছর বয়সে। হুম, এইটা হুম, সম্পূর্ণ হুম, কোরআন হাদিস সম্মত কথা। যেটা হাদিসে পরিষ্কারভাবে হুম, হুম, লেখা আছে এবং সিরাত হুম, হুম। গ্রন্থগুলাতেও পরিষ্কারভাবে লেখা আছে। এইটা যদি কেউ এবং একজন এটা বলে অনেক ওলামায়ে কেরাম ওয়াজের মাহফিলে ওয়াজও করতেছেন। হ্যাঁ, আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, যেটা মাহমুদুল হক হুম, হুম, গুনভি সেটা তার ওয়াজে মাঝে, হুম, মাঝেই বলে আমাগো নবী জঙ্গি ছিল। জঙ্গি হওয়া হুম, মুসলমানের হুম, সিফত। এই জিনিসটা বলে। হুম, আমি হুম, যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, তাহলে এটা কেন হুম, ধর্ম অবমাননা হবে এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। তাহলে তো আমাকে ডিফাইন করতে হবে, ডেফিনিশনটা দিতে হবে। ধর্ম অবমাননা বলতে তুমি কি বোঝাচ্ছ? আসিফ ভাইয়া, আপনি আইনগতভাবে কি কি জঙ্গি বোঝানো হচ্ছে? শব্দটা কোথা থেকে এসেছে এটা কি জানেন? আমার যে সেটা জানার জঙ্গি দরকার শব্দটা নেই। কোথা থেকে আমি এসেছে? এক আমার মিনিট আসিফ সেটা ভাই, জানার দরকার নেই। আসিফ ভাই হ্যাঁ, এক বাস মিনিট, ভাই বলুন। ওই ফরাজ ভাইকে একটু এ করে নিন, ব্যাক স্টেজে বোধহয় ঢুকতে পারছেন না। ঠিক আছে আমি ব্যাক আচ্ছা, স্পেসটা খালি করে জঙ্গি দিয়েছি। শব্দটা তো জানতে হবে। জঙ্গি শব্দ না, কোথা না থেকে জঙ্গি আসছে আর শব্দ এর যেখান অর্থটা থেকেই কি? হোক, জঙ্গি শব্দটা যেখান থেকে হোক, যদি আমি ব্যবহার করি, না, জঙ্গি শব্দটার শব্দের অর্থ মিনিং না জানলে তো আপনি ব্যবহার করলে তো মিনিং ভিন্ন রকম হবে। শব্দের আমি অর্থ জেনেই তো মিনিং করতে হবে। অর্থ মানে ব্যবহার করতে হবে। কেন কে আপনাকে বলেছে প্রত্যেকটা মানুষের শব্দের অর্থ জেনেই সেই জিনিসটাকে ব্যবহার করতে হবে? এটা না হলে আমি তার বিরুদ্ধে আপনার কাছ থেকে শিখেছি। না হলে তার বিরুদ্ধে এই গত আইনগত লাইভে ব্যবস্থা নেয়া শিখছি। যাবে। না হলে তার না, না, বিরুদ্ধে আইনগত আইনগত ব্যবস্থা ব্যবস্থার নেয়া ব্যাপার যাবে। বলতেছি না। আমি তো এটা আইনগত গত লাইভে ব্যবস্থার কথা শিখছি এই যে একটা মুহূর্তে শব্দের তো আমি আইনগত ব্যবস্থার কথাই তো আলোচনা করছি। মনে করেন একজন ব্যক্তি জানে না। না, তা আলোচনা করেন, কিন্তু ভাই নবী জঙ্গি ছিলেন। জঙ্গির কথাটা বোঝেন যে এই যে একজনের আপনি বিরুদ্ধে আপনি আপনি আচ্ছা কথা আপনাকে মিউট করে কথা কথা হচ্ছে। না মিউট করে কথা বলতে হচ্ছে। নাহলে আপনি একজন মানুষ বলেছে যে নবী মোহাম্মদ জঙ্গি ছিলেন। তার বিরুদ্ধে মামলা দেয়া হইছে। হ্যাঁ? সে বলতেছে যে আরে মাহমুদুল হক গনবী তার ওয়াজে বলতেছে আমাগো নবী জঙ্গি ছিল। তাকে কিছু করা হচ্ছে না, আমাকে করা হচ্ছে। সেই ব্যক্তি আর মাহমুদুল হক গুনবী জঙ্গি বলতে ২ জন কে কি বুঝাইছে সেটা তো ভিন্ন আলাপ। কে কার ডেফিনিশন কি জঙ্গি বলতে কে কি বুঝাইছে সেটা তো ভিন্ন আলাপ। কিন্তু শব্দ যেটা ব্যবহার করা হয়েছে ২ জন সেইম শব্দ ব্যবহার করা হয়েছে। ২ জন সেইম শব্দ ব্যবহার করার পরও একজনের বিরুদ্ধে মামলা হইছে, আরেকজনের বিরুদ্ধে মামলা হয় নাই। তাহলে যার বিরুদ্ধে মামলা হইছে সে তো এটা ডেফিনিটলি জিজ্ঞেস করবে যে একই জিনিস ২ জন ব্যবহার করল, নবী মোহাম্মদ জঙ্গি ছিলেন। এখন কে কি হিসেবে ব্যবহার করছে, কে এটার ডেফিনিশন কি জানে বা এইটার ডেফিনিশন কি মনে করে, তার উপর ভিত্তি করে তার উপর ভিত্তি করে তাকে শাস্তি প্রয়োগ করা হবে। এটা তো কোনো যুক্তি হতে পারে না। যে যেইভাবেই ব্যবহার করুক না কেন, শব্দ ২ টা তো সেইম। তাহলে একজনের বিরুদ্ধে মামলা হবে, আরেকজনের বিরুদ্ধে কিছুই হবে না। এটা কিভাবে হইতে পারে? এই কারণে আমরা বলতেছি যে আপনার ধর্ম অবমাননা বলতে আপনি কি বোঝাচ্ছেন, সেটা তো আপনার বলতে হবে। আর না হলে সেই গুলা যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে তো আপনি এই আইন রাখতে পারেন না। এইটা তো একটা কালো আইন। কারণ এটা দ্বারা যেকোনো মানুষ যেকোনো ধরনের কথা বলতে পারে, যেকোনো ধরনের আঘাত পাইতে পারে। একইভাবে একজন মানুষ বলতে পারে যে একজন হিন্দু এসে মামলা করে দিতে পারে যে একজন মুসলমান আমাগো ধর্মীয় একটা পশু
যেটার নাম হচ্ছে গরু, সেটারে কোরবানির সময় সবাই মিল্লা ওইটারে ফালায়া তারপর জবাই করছে। গরুরে আমরা অনেক শ্রদ্ধা ভক্তি করি। গরু আমাগো মা। আমরা হিন্দু ধর্মের অনুসারী, গরু আমাগো মা। এই যে মুসলমানরা চাইপ্পা ধরে একটা গরুরে জবাই করলো, এতে আমাগো ধর্মীয় অনুভূতিতে অনেক আমরা আঘাত পেয়েছি। এই মামলাটা যদি করে, তাহলে কি সেই হিন্দু ব্যক্তিটার ধর্মীয় অনুভূতির উপরে আমরা কি এই আইন তৈরি করতে হবে আমাদের যে মুসলমানরা এখন থেকে আর গরু খাইতে পারবে না? যেহেতু হিন্দুরা গরুকে সম্মান করে, গরুকে শ্রদ্ধা করে, গরুকে দেব-দেবী হিসেবে মনে করে, মা হিসেবে মনে করে, সুতরাং মুসলমানরা আর গরু খাইতে পারবে না। এই আইনটা যদি করা হয় তাহলে তো সেটা একটা খারাপ আইন হবে। আপনি ইঞ্জিনিয়ার সাহেব আপনি বলেন তো যে একজন হিন্দু তো এটাতে আঘাত পাইতে পারে। আপনারা যে গরু কোরবানি দেন, এটাতে তো একজন হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত পেতে পারে। তাই না? বলেন তো? হ্যাঁ, অবশ্যই আঘাত তো পাইতেই পারে। তাহলে গরু যে আপনারা কোরবানি দেন সেটাতে তো গরুর মানে আচ্ছা তারপরে হিন্দুরা যে মূর্তি পূজা করে, একটা মূর্তি বানায় সেটার উপর সামনে যে উপাসনা করে, এইটা দেখলে তো আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাই না? যে একটা মানুষ কিভাবে একটা শিরক তো সর্বোচ্চ অপরাধ। ইসলামের দৃষ্টিতে শিরক হচ্ছে মহাবিশ্বের সবচাইতে বড় অপরাধ। যেটা হচ্ছে আল্লাহ পাক সবচাইতে অপছন্দ করে। এইটা হচ্ছে সবচাইতে ঘৃণ্য অপরাধ আল্লাহর দৃষ্টিতে। এই যে এই হুম। কাজটা যে একজন হিন্দু করতেছে, এটাতে তো আপনাদের ধর্মীয় অনুভূতিতে তো আঘাত লাগতে পারে, তাই না? আমি ধর্মীয় অনুভূতি শব্দটা ব্যবহার না করে তাদের জন্য খারাপ লাগে আরকি। মানে সিম্প্যাথি আসে, এইটা বলবো। না, না ধর্মীয় এটাতে তো অবশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতোই বিষয়। গরু জবাই না, করতে দেখলে একজন হিন্দুর এইটা মনে নিয়ে আমি কথা বলতেছিলাম। আচ্ছা আপনারা ধর্মীয় যখন অনুভূতি বলেন মানে কি যে আসলে? আপনারা যখন বলেন আজানের সময় যখন বলেন, না, ধর্মীয় অনুভূতি মানে কি? কথাটা একটু শুনে নেন। এটা ধর্মীয় অনুভূতি হ্যাঁ, মানে কি হ্যাঁ। আমিও আসলে ভালোভাবে জানি না। আমি এই আমি ডেফিনিশনটা তো ভালোভাবে বুঝতেছি না জানি না। ধর্মীয় অনুভূতি মানে কি আসলে। আমিও জানি না। আমি এইটা আপনাকে মানে সালাম দিলাম। একজনের কিন্তু খারাপ লাগতে পারে যে সে নাস্তিক, আমি আপনারে সালাম দিলাম কেন? এটা তো একজনের খারাপ লাগতে পারে। তো ডেফিনিটলি এটা কি ধর্মীয় ধর্মীয় অনুভূতির অনুভূতি? এই কারণেই ধর্মীয় অনুভূতির কোনো সংজ্ঞা নাই তো। এইজন্যই তো আমরা এই জিনিসটা নিয়ে কথা এই বলি। যে হ্যাঁ? আমি লাইভে এসে আপনাকে বলি যে ভাই আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। একজন মুসলমানের তো এটা শুনেই খারাপ লাগতে পারে হ্যাঁ, যে আপনি কেন সে আমার লাইভে যুক্ত হইছেন এটা শুনলে একজন মুসলমানের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হইতে পারে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, শাতিমা রাসূলের আঘাতপ্রাপ্ত হইতে পারে। তাহলে আসলে ধর্মীয় লাইভে তুই যুক্ত হইছস কে? তোরে কোপামু। এটাও বলতে পারে একজন। আচ্ছা ভাই আমি আপনাকে যেটা সেটাই তো। জিজ্ঞেস করতেছিলাম যে জি, মনে জি, করেন আযানের জি, সময় যে জি। বলে আল্লাহ ছাড়া আর কোনো হুম, হুম, ইলাহ নেই। আল্লাহ হুম, ছাড়া হুম, আর হুম। কোনো ইলাহ নেই। এটা বলে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এইটাতে তো একজন হিন্দুর মনে আঘাত লাগতে পারে যে ওরা কি কইতাছে? আল্লাহ ছাড়া নাকি আর কোনো ইলাহ নেই। আমাগো তো ইলাহ আছে। আমাগো তো শিব আছে, হুম, ব্রহ্মা আছে, বিষ্ণু হুম, আছে। হুম, হুম। এই কথাটা, এই বাক্যটা রাইট। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ হুম, নেই। হুম, হুম। এই বাক্যটা তো একজন অমুসলিমের মনে অমুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে নাকি? এই বাক্যটা। মানে আমি এটাকে ওই ধর্মীয় অনুভূতি শব্দটা বাদ দিলাম। তার মনে খারাপ লাগতে পারে। না, ধর্মীয় না অনুভূতি আমার কাছে জিনিসটাই কনফিউজিং। তার মনে খারাপ লাগতে পারে, মনে কষ্ট লাগতে পারে। তাহলে আমরা যদি প্রত্যেকের ধর্মীয় অনুভূতিকে আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই তাহলে তো সবার জন্যই এটা সেইম হবে। সবার অধিকারটা তো সেইম হবে নাকি? নাকি কিছু মানুষের বেশি থাকবে, কিছু মানুষের কম থাকবে? এইটা বলা মুশকিল। এটা প্র রাষ্ট্র প্র একেকভাবে ডিফাইন করে। না একেক রাষ্ট্র একেকভাবে ডিফাইন করে। প্রত্যেক নাগরিকের তো অধিকার তো সেইম থাকার কথা। আমি তো যতদূর জানি প্রত্যেক নাগরিকের অধিকার এবং মর্যাদা সমান থাকার কথা। এটা তো সাংবিধানিক রাইট, নাগরিক অধিকার। প্রত্যেকের সমান। হ্যাঁ, নাগরিক অধিকার। হুম। তাহলে একজন হিন্দুরও যা থাকবে মুসলমানেরও তো তাই সেটুকুই থাকবে নাকি? না, আসিফ ভাইয়া আমাকে একটু উত্তর দিতে দেন। আমি জাস্ট এক লাইনে উত্তর দিয়ে দিই। সমস্ত নাগরিকের অধিকার সমান। কিন্তু আপনি কি রাষ্ট্রপতিকে গালি দিতে পারবেন? তো রাষ্ট্রপতি কি আমার চেয়ে একটু বড় দিতে পারব তো। ধরনের আমি নাগরিক? আমি আমি জার্মানিতে থাকি আমি দেই তো। দিতে পারি তো। জার্মানিতে পারবেন ভাই, আমাদের দেশে পারবেন না। বাংলাদেশে এটা অ্যালাউড না। মানে অসভ্য দেশে পারবেন না, এটা এটা ও ঠিক আপনি বলছেন। বলতে এটা চাচ্ছেন যে এটা 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 আপনি এটা বলতে ভ্যারি চাচ্ছেন করে। মনিরুল ভাই, আপনি বলতে চাচ্ছেন যে যেই ভ্যারি হ্যাঁ, সমস্ত করে তো দেশগুলো অসভ্য অবশ্যই, এটা হচ্ছে ইসের উপর সভ্যতা আর অসভ্যতার উপর ভ্যারি করে। আপনি আমাদের দেশে 100%। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গালি দিতে পারবেন না এবং তার সম্পর্কে হ্যাঁ, কোনো কটূক্তি, অসভ্য কোনো দেশ এই জন্যই তো। সমালোচনা করতে আমি তো পারবেন না। এটাই
এটাই তো প্রমাণ করতেছেন যে এই জিনিসটা হচ্ছে অসভ্য দেশ, এই জন্য এরকম, যেমন না, আমি আমার দেশকে অসভ্য অসভ্য বলতে চাই না। অসভ্য আইডিওলজি। আপনি না বললে তো এটা অসভ্য হয়ে যাবে না। যেমন যেমন কেউ মনে করতে পারে যে আমার ফেভারিট নেতা শামীম ওসমান বা আমার ফেভারিট নেতা নবী মোহাম্মদ, তাকে নিয়ে যদি কেউ কথা বলে তার কল্লা উঠায় দিতে হবে, না, এই এটাকে যে মনে করতে পারে আমি এটাকে অসভ্য। লজিক্যাল মনে করি অসভ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দেওয়া যাবে না, এটা আমি লজিক্যাল মনে করি। আপনি এটাকে একটু ইললজিক্যাল মনে করেন এবং এই একটু কারণে একটু দেশকে একটু অসভ্য মনে করেন। একটু ইয়েটা একটু একটু সমস্যা ইয়ে নাই। বলেন তো ভাই, এটা লজিক্যাল মনে করেন, একটু ইয়েটা দেন তো কেন এটা লজিক্যাল, একটা আর্গুমেন্ট কারণ দেন কেন এটা আমাদের লজিক্যাল। দেশের, হ্যাঁ, আমাদের দেশের জন্য তার যে অবদান, এটা তো ঐতিহাসিক একটা ব্যাপার, ঐতিহাসিক অনস্বীকার্য একটা ব্যাপার। তাতে এরকম একটা তাতে মানুষকে তাতে আপনি তাতে কেন কি গালি তাতে কি দিবেন? আসে যায়? তাতে কি আসে যায়? কেন গালি দিবেন? এটা তো আমার নিজস্ব, আমার নিজের ইচ্ছার উপর, আমার নিজের খায়েশের উপর ডিপেন্ড করে, কারণ আমার বাক স্বাধীনতা, আমার দেশ আমাকে ইয়ে করে, আমার দেশ আমাকে দেওয়ার কথা বলে যে আমার বাক স্বাধীনতা আছে। আপনি আমাকে না, আর্গুমেন্ট দেন যে এটাকে আমি কেন বাক এটা স্বাধীনতা করা মনে যাবে না। করি না। এটাকে আমি বাক স্বাধীনতা মনে করি না। আপনি মনে করেন না, এটা তো আমি জানি, আর্গুমেন্টটা দেন কেন করেন না? আর্গুমেন্টটা তো আপনার বললাম, দিলে যে হচ্ছে না, উনি এটা একজন দিলে যে ফিল হচ্ছে না, এটা আমি উনি বুঝতে একজন পারছি। সম্মানীয় ব্যক্তি এবং আমাদের দেশের এটা বেশিরভাগ ওকে, তো মানুষ সম্মানীয় ব্যক্তি, আর্গুমেন্ট এটাতে না। এটা এটাতে তো অ্যাকসেপ্ট, আর্গুমেন্ট না ভাই। এটা এবং এটা আপনার আর্গুমেন্ট না। এটা দাবি। এটা উনি সংবিধানে আমরা আরে অ্যাকসেপ্ট ভাই, করে নিছি। আরে ভাই, এটা তো হ্যাঁ, আর্গুমেন্ট না। সংবিধানে একটা কিছু লেখা আছে। এটা তো আর্গুমেন্ট না কোনো। আর্গুমেন্ট কাকে বলে বুঝেন এটা? সংবিধানের কোথায় লেখা আছে যে ইয়াকে দিয়া করা যাবে না, শেখ মুজিবকে গালি দেওয়া যাবে না? সংবিধানের কোথায় লেখা আছে? উম, এই মুহূর্তে তো সার্চ করে বলতে পারতেছি না, একটু সার্চ করেন, দিল আপনিও থেকে পেয়ে ফিল যাবেন, করছেন? না দিল পাওয়ার থেকে কিছু দিল নাই। থেকে আপনার দাবি আমি সার্চ করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা, যদি সংবিধানে লেখা থাকেও তারপরেও সেটা কেন কিভাবে ভাইয়া, আর্গুমেন্ট হয়? একটু সার্চ করতে সমস্যা কোথায়? এটা পাবেন রে ভাই, একটু গুগলে আপনি খালি সার্চ করেন না কেন করেন। রে ভাই? আপনার কাছে নেটওয়ার্ক নাই? আমি আমাদের মোবাইলে সংবিধানের কত কানেক্ট নম্বর করি না। ধারার মধ্যে তাকে একজন আহ, তাকে এমন কোনো ব্যক্তিত্ব বানানো হয়েছে যে তাকে গালি দেওয়া যাবে না? দেখেন ওকে, ওকে, আমাদেরকে। আমি এখনই কানেক্ট করতেছি, আপনি কথা বলতে থাকেন। দেখেন। হ্যাঁ, কথা বলতে থাকেন, আমি আমি কানেক্ট করে করতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে আসিফ ভাই, আমি একটু যে আর্গুমেন্ট ফ্রম ফ্যালাসি অফ কম্পোজিশন নিয়ে একটু ছোট কথা বলি। ফ্যালাসি, আচ্ছা বাজবিহারী ভাই তো কথা শুনতে পাচ্ছে না? হ্যাঁ ফরাজ ভাই শুনছি। আচ্ছা ভাই, দেখেন তো এই দুইটা কথার মধ্যে কোনটা ফ্যালাসি আর কোনটা ফ্যালাসি না। ধরেন একটা দেয়ালে আম, আম, একটা দেয়াল অনেকগুলা রেড ইয়ে দেয়া তৈরি, বা ধরেন আমাদের বডি ইনভিজিবল টু নেকেড আই, ওরকম আম, কোষ দ্বারা গঠিত। সুতরাং আমাদের বডিটা নেকেড আই দ্বারা দেখা পসিবল না হতে পারে। আর আরেকটা হচ্ছে যেহেতু আমাদের বডি নেকেড আই দ্বারা দেখা পসিবল না, এরকম ছোট ছোট কোষ দ্বারা গঠিত, সেহেতু আমাদের বডিটা মাস্ট, বা আমাদের বডিটা দেখা যায় না, নেকেড আইতে দেখা যায় না। এই দুটার মধ্যে কোনটা ফ্যালাসি আর কোনটা ফ্যালাসি না? এটা অ্যাকচুয়ালি দুটোই ফ্যালাসির পর্যায়ে পড়বে। তার কারণ হচ্ছে এখানে ওই যে কোষগুলোর যে বৈশিষ্ট্য সেটা সম্পূর্ণ শরীরের উপরে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। এই আচ্ছা, বৈশিষ্ট্য দুটোই আলাদা। মানে আমি বলতে চাইছি, মনে করুন একটা মোটর গাড়ির টায়ার গুলো ভালো আছে, তাহলে কি বলে দেওয়া যায় যে গোটা মোটর গাড়িটা ভালো আছে? একটা হচ্ছে টায়ার গুলো ভালো আছে, এক্ষেত্রে আপনি বলতে পারেন যে মোটর গাড়িটা ভালো থাকতে পারে। আর একটা হচ্ছে ভালো আছে। হ্যাঁ, এই দুটার মানে মধ্যে হয় ফ্যালাসি। হ্যাঁ কেউ কেউ একজন বললো ভালো আছে, তাহলে আর একটা হচ্ছে অবশ্যই ভালো ফ্যালাসি থাকতে, হয়ে গেল। আর একটা কেউ যদি বলে ভালো থাকতে পারে, ওটা কি ফ্যালাসি হতে পারে? না, ওটা ফ্যালাসি হবে না, ওটা তো সম্ভাবনার কথা বলছে। আমি কিন্তু যখন কিসের কথা বলতেছিলাম, আমি যখন বলতেছিলাম এটা হচ্ছে ডিপেন্ড করে, আমি ইন্ডাকশনের উপর ডিপেন্ড করে, যে যেহেতু তাদের মুমিন ভাইদের সেই, সরি ফর মাই ওয়ার্ড, আমার ভালো কোনো ওয়ার্ড মাথায় আসতেছে না, তাদের যে খাইসলতটা আছে, যে এসে মিথ্যা কথা বলবে বা ভুলভাল কথা বলবে উইথ কনফিডেন্স, বা একটা ছল চাতুরি করার চেষ্টা করবে, যেহেতু আমাদের সেই ইয়েটা আছে, সেই অনেকগুলা রিজনিং, মানে অনেকগুলা উদাহরণ আছে, সেহেতু আম, সেও এই কাজটা করতে পারে। আম, তা আপনি নিজেও এই কাজটা করতে পারেন, একজন মুমিন অন্য একটা মুমিন এই কাজ করতে পারে। এইটা কি
এটা কি ফ্যালাসি হবে নাকি ফ্যালাসি হবে যেহেতু সবাই করছে এই জন্য আপনিও করবেন? এই দুটার মধ্যে ফ্যালাসি কোনটা অ্যাকচুয়ালি? কোনটা ইন্ডাকশন এন্ড কোনটা ফ্যালাসি? সে ফ্যালাসি করবে এটা একটা অনুমান, অবশ্যই একটা অনুমান। আর সে এক্স্যাক্টলি, এটা একটা ইন্ডাকশন। হ্যাঁ, এটা একটা অনুমান আর কিছুই না। ফ্যালাসি তখনই হবে যখন আপনি কংক্রিট সিদ্ধান্ত বলছেন, তখন হবে ফ্যালাসি। যেহেতু যেহেতু আপনার অন্যান্য দিনী ভাইরাও হচ্ছে বাটপার, সেহেতু আপনিও বাটপার, এটা হচ্ছে কংক্রিট সিদ্ধান্ত। আমি তো এরকম কিছু হ্যাঁ, বলি নাই যে ধাপ করে একজন বলে দিবে যে এটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমি কি ওয়ান্ডার কোথা থেকে শিখে এগুলা, মানে আসিফ ভাই কোথা থেকে যে ফ্যালাসি রিয়েটে হ্যাঁ, শিখে ওই বা দিন যেটা হয়েছিল, বাসবিহারী ভাই আমি আপনার এখান থেকে আসিফ একটু ভাইকে এক অনেকবার সেকেন্ড বলেছি। এক সেকেন্ড ভাই, বাসবিহারী হ্যাঁ, ভাই আপনার এখান থেকে কিন্তু একটু শব্দ হচ্ছে। বাসবিহারী ভাই আপনি যদি কথা না বলেন তাহলে মিউট করে রাখেন, কারণ আপনার এখান থেকে একটু নয়েজ হচ্ছে। হ্যাঁ, মনিরুল সাহেব বলেন এবার। আপনি ওই হ্যাঁ, আমি রেফারেন্সটা দিয়ে বলতেছি শুরু ওই করেন। দিন রেফারেন্সটা দিয়ে শুরু করেন। ওই দিন কি বলছেন ওটা পরে বলেন, আগে আপনি রেফারেন্সটা দিয়ে শুরু করেন। রেফারেন্স আমি এই মুহূর্তে পেয়েছি একটা, সেটা হচ্ছে বিবিসিতে দেখতেছি একটা খসড়া আইন 2016 সালে হয়ে গিয়েছিল, এটা বিবিসির মধ্যে ডিজিটাল ইয়ে দেওয়া নিরাপত্তা আছে, আইনে। এবং হ্যাঁ, বিবিসির এবং মধ্যে এটা আমাদের সংবিধান, বিবিসির নিরাপত্তা আইন ওটা সংবিধান। সংবিধান না, ডিজিটাল নিরাপত্তা আইন তাই বলতেছি ভাইয়া, আপনি সংবিধান কি বলতেছি আপনি না। কি সংবিধানের কথা বলছিলেন না নিরাপত্তা আইনের কথা বলছিলেন, কোনটা আমি কোনটা দাবি সংবিধানও করছিলেন? বলেছি, নিরাপত্তা আইনেরও কথাও বলেছি, দুইটাই ভাই বলেছি। এই তো যে আমি আপনাদেরকে এই যে মুহূর্তে বাটপার বলে, সার্চ করে, আপনাদেরকে যে বাটপার বলে, মানে ভাইয়া আপনাদের কথা কথা বলতে দিলে এই যে কথার কথা মধ্যে বলতে কথা বলেন, কথা বলতে কথাই দিলে তো বলতে দিব দেন না। দিব দিব কথা, কথা তো বলতে দিব, কিন্তু যে ভাই শুরু যে করেন বাটপারি দিয়ে, মানে স্টার্টিং পজিশন থেকে যখন বাটপারি শুরু হয় আপনাদের, আপনি বললেন আসিফ ভাই উনি কি আমাদেরকে বলছিল যে এটা আইনের অংশ নাকি এটা বলছিল সংবিধানের অংশ, কোনটা? সংবিধানের অংশ বলছিল, সংবিধানের আচ্ছা অংশ। আসিফ ভাই, কোন একটা আইন যদি সংবিধানকে বিরোধ করে তাহলে কি আমাদের কোনটাতে প্রায়োরিটি দেওয়া উচিত, আইনটা প্রায়োরিটি নাকি সংবিধান, সংবিধানটা? সংবিধান প্রায়োরিটি পাবে। তাহলে ভাই এরকম বন্ডের মতো কথা বলে লাভটা কি আসিফ ভাই? মানে আমি তো বুঝি না ভাই। মানে ওনাদের মানে সাথে কথা বলাটা একটা মুশকিল। অনেক কষ্ট করতে হয় ভাই। অনেক কষ্ট করে কথাবার্তা চালাইতে হয়। হ্যাঁ? মানে যে পরিমাণ পরিশ্রমটা করতে হয় ওনাদেরকে নিয়ে, যে খুব মানে ব্যাপার। আচ্ছা যাই হোক, এই আমরা জিনিসটা যে বাদ দেন। তাদেরকে বাটপার মনে করি ভাই, এটা তো রিজনেবল একটা ডিসিশন, ইন্ডাকটিভ পজিশন থেকে রিজনেবল একটা ডিসিশন ভাই। আচ্ছা এই জিনিসটা বাদ দেন। একটা আমরা কয়েকটা জিনিস একটা একটু লাইন ওনাকে শেষ করতে দেননি আমাকে, একটা লাইন শেষ করতে দেননি আমাকে, আপনি 5টা 15 মিনিট লাইনও কথা আমি বললেও চাচ্ছি আপনার না। 15 মিনিট কথা বললেও আপনার এই আপনার আগে আপনার মিথ্যা কথাটা সঠিক কথা হয়ে যাবে না। লিটারাল মিথ্যুক এটা তো ভাই, ভাই, আপনি সংবিধানের কথা, আপনি সংবিধানের কথা এইটাও বলছিলেন, এটাও আপনি লিটারাল এটাও আপনার, মিথ্যুক। এটাও আপনার, এই তো কথা তো, তা আপনি আপনি তো তো কথাই মিথ্যুক ভাই, শুনতে আমি তো চাচ্ছেন না। ধরাই দিলাম। আপনি আপনি যে আমাকে মিথ্যুক মিথ্যা বললেন, কি আমাদেরকে দাবির উপর এখন বললেন? কিতাবের আপনি উপর আমার কথা বলছে শুনছেন? বিকজ আপনি আমার কথা হ্যাঁ শুনছেন? আপনি আপনি আমার বলেছেন, কথাই আপনি শুনেননি। মিথুক ভাইয়া, আপনি বলেছেন যে আপনি আইনের কথা বলতেছিলেন, বাট আপনি বলেছেন সংবিধানের কথা। আপনি তারপর ধরা খাওয়ার পরে বলছেন যে না আমি সংবিধান আর আইন দুইটার কথাই বলছি। একেবারে ডাহা মিথ্যা কথা ভাই। আপনি যদি দুইটার কথাও বলেন, দুইটার কথাও যদি বলেন, যদি, তাহলে আপনার সরি বলা উচিত যে ভাই এটা আমাদের আইনের অংশ না, সংবিধানের অংশ না, এটা আমাদের একটা কালো আইনের অংশ, এমন একটা আইনের অংশ যে অংশটা আমাদের সংবিধানকে ভায়োলেট করে। এরকম মিথ্যাবাদী কেন ভাই? আপনারা শুরু করেন মিথ্যা কথা দিয়ে, মানে যেই জিনিস জানেন না, সংবিধান সম্পর্কে আইডিয়া নেই আপনার, ফট করে বলে দিচ্ছেন এটা সংবিধানের অংশ। লজিক্যাল ফ্যালাসি সম্পর্কে আইডিয়া নেই, বলে দিলেন ধর এটা লজিক ফ্যালাসি অফ কম্পোজিশন। আপনাদের মুমিন হইলে কি মিথ্যাবাদী হইতে হবে? এটা কি নেসেসিটি নাকি আসিফ ভাই? আমার কাছে মনে হচ্ছে ওনাকে নিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে। বুঝছেন ফারাজ ভাই? মানে আ উনি এটা মানবেন না। কোনভাবেই উনি মানবেন না। আমরা যতই ওনাকে দেখাই না কেন, উনি ওনার কোনো যায় আসে না কিছুতে। উনি যেটা বলছেন আচ্ছা সেটাই আচ্ছা ভালো সেটা। আচ্ছা, ওকে ফাইন, আমি এক লাইনে শেষ করি। আপনাদের স্ট্যান্ড কি এরকম? সংবিধান এটা নেই, বঙ্গবন্ধুকে কটূক্তি করা যাবে এরকম কোনো কথা সংবিধানে সংবিধানে নেই। এটা আছে নাকি নেই এরকম কোন স্ট্যান্ড এর কথা এখানে কেউ বলে নাই। আপনি বলেছেন, আপনার কাছে সেটার রেফারেন্সটা চাওয়া আমি হয়েছে। বলেছি আছে, রেফারেন্স চেয়েছেন, আমি বলছি আমাকে সার্চ করতে হবে, এখনো আমি তাহলে পাইনি। সার্চ করে বের এর করে মানে কি দেখান এই নাই? তাহলে। সেটা তো কেউ বলে আমি নাই এখানে। দেখাবো আছে নাকি ইনশাআল্লাহ। নাই, আছে আপনাদের নাকি নাই
ধুর ভাই মিউট করে কথা ভাই বলি। আম- ভাই আমি এই লোকের আমি সাথে কথা বলা যাবে আমি না ভাই। আপনার কাছ থেকে 100 কোটি টাকা পাই, ঠিক আছে? এইটার এই দাবিটা কি আপনি এই দাবিটা কি প্রমাণ আমি দিব নাকি আপনি দিবেন? বার্ডেন অফ প্রুফ, এই যে লজিক্যাল ফ্যালাসি আমরা শিখাইতে চাইলে ফ্যালাসি অফ প্রপোজিশন, এই ফান্ডামেন্টাল লজিকটা কি আপনারা জানেন না, বুঝেন না? বার্ডেন অফ প্রুফ কি জিনিস, এই জিনিসটা বুঝেন না। ভাই এরা ক্লিয়ার পড়ালেখা করছে ইউনিভার্স। কিভাবে এবং পাস করছে কিভাবে এটা নিয়েই না মাথা একেবারে নষ্ট হয়ে যায়। বাংলাদেশের কি ভাই একটা ওনাদের ওই শিক্ষা যে ব্যবস্থা। জঙ্গি আছে না, ওনাদের যে জঙ্গি টিচার আছে না, ওই যে চিরাং ইউনিভার্সিটির আপনার ইসের আপনার কি জানি ফিলোসফি পড়ায় যে জঙ্গি টিচার, ওনার কাছে উনি স্টুপিডিটি শিখে আসছে। না আপনি কি দাবি করছেন এটা নেই? আরে এখানে কে দাবি করছে আছে বা নাই? কেউ তো দাবি করেনি। আপনি দাবি করেছেন এটা আছে। আপনার সেই বার্ডেনটা আপনার উপরে। যে আপনার সেটা দেখাইতে হবে। যখন কেউ রেফারেন্স দাবি করবে, আপনার সেটা দেখাইতে হবে। আরেকজন আরেকজন তো উল্টা কোনো ক্লেম করে নাই। তার মানে কি বলতে চাচ্ছেন ওটা নেই, ওটা নেই। তার মানে কি বলতে চাচ্ছেন? আরে এখানে কেউ কোনো পজিশন হোল্ড করতেছে না তো এই বিষয়ে। আপনি পজিশন হোল্ড করছেন, আপনার কাছে সেই রেফারেন্সটা চাওয়া হচ্ছে। মানে ওনাদের জ্ঞান শূন্য তা আমি বালপাকনার সময় মতো একটা চেয়েছি, ইয়ে করবে, আমি সময় দাবি চেয়েছি। করবে, কিন্তু ওইটাকে তারা ইয়েও করতে পারবে না। সময় তো দিলাম আপনাকে। না আসিফ ভাইয়া, তাহলে আসিফ আপনি ভাইয়া, একটু তাহলে আপনি একটু বের হয়ে খুঁজে আমি বের করে আপনার নিয়ে আসেন। কাছে এই ধরনের দাবি করবেন না না। বের নিয়ে আসেন, বের না, নিয়ে করার আসেন, না নিয়ে আসেন ভাই। আপনি নিয়ে আসেন এই ধরনের আপনার দাবি ওই করবেন না। দাবি শোনা থেকে। সরি ফারাজ ভাই আপনি শেষ করেন, আপনি শেষ সরি করেন। আসিফ ভাই, আমি আপনার কথা মাঝে কথা বলছিলাম। আচ্ছা এনি ছোট একটু বলে দিই যে আপনি তাহলে নিয়ে আসেন আপনার ওই দাবি সপক্ষে প্রমাণ পাওয়ার পরে আমরা নেক্সট আলোচনায় যাব। প্লিজ এটা নিয়ে আসেন। জি আসিফ ভাই প্লিজ বলেন। এবং এখানে কেউ কোনো ধরনের কোনো ক্লেম করে নাই যে আছে নাকি নাই, এই ধরনের কোনো ক্লেম করে নাই। আপনাকে বলা হয়েছে যদি থাকে তাহলে নিয়ে আসেন, আমাদেরকে দেখান। তখন আমরা সেই ডিসিশনে যাব। আপনাকে বের করে দিচ্ছি, আপনি আগে গিয়ে নিয়ে আসেন। এটা খুঁজেন, ০.৫ ঘন্টা খুঁজেন, তারপর আমরা ০.৫ ঘন্টা আছি। আপনি খুঁজে নিয়ে আসেন। ফারাজ ভাই আমি পরের জনকে যুক্ত করছি। নাজমুল হোসেন নাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে।